সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। শান্তিনিকেতনে আমি থেকেছি 3টি বছর, কিন্তু সেই 3টি বছর আমার জীবনের অনেকখানি এই মারাঠি পরিবারের সঙ্গে এই বাঙালি পরিবারের একটা ভীষণ হৃদ্যতা হলো। প্রথম ভাষা যে রপ্ত হয়েছিল সেটা মারাঠি ভাষা এবং বাংলা ভাষা। ভোরটা হতো, ঘুমটা ভাঙতো ভোরবেলা, ভোরের আজান হতো, কি অপূর্ব সুর। তারপর এসে আজানের সঙ্গে মিলে যেত শুভলক্ষ্মীর গলায় সুপ্রভাতম। মায়ের একেবারে ইচ্ছে ছিল না আমি যাদবপুরে পড়ি, মায়ের খুব ইচ্ছে ছিল আমি শান্তিনিকেতনে পড়ি। আমি 8 বছর বয়স থেকে দক্ষিণীতে গান শিখেছি, নাচ শিখেছি। মুহুর্দি কলকাতায় এলে গুহ ঠাকুরতা পরিবারেই উঠতেন। কি ভুল করেছি, কেন যে বাংলা পড়িনি। মুহুর্দিই আমাকে বলে দিয়েছিলেন, উন্মুক্ত প্রান্তর, তুমি যদি নিতে চাও তুমি দুহাত ভরে নিতে পারো। শান্তিনিকেতনের গল্প যদি আমাকে বলতে বলো আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি। যে মানুষ পথ দেখতে বেরিয়েছে, পথ খুঁজতে বেরিয়েছে, তার সাথে না গিয়ে কি আমি পারি? আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তখন কি আর মন লাগে শেলি কিটসে? একের পর এক বর্ষার গান হয়ে চলেছে। কেলুদা নেচে চলেছেন কথাকলি শৈলীতে, জিতেনদা নেচে চলেছেন মণিপুরী শৈলীতে। কাজ করতে করতে কাজ শিখেছি দীর্ঘ 39 বছর দূরদর্শনে। তারপর আজকে যে লিখতে পারি সেটার জন্য কিন্তু পুরো ক্রেডিট আমি দেবো পঙ্কজদাকে। আমার পেছনে যদি আমার শাশুড়ি না থাকতেন তাহলে আমি করতে পারতাম না। প্রথমে মনে হচ্ছে ওরে বাবাটা পারবো, এটা হবে। তারপর দেখেছি দরজা খুলে গেছে। জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আবলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালাসে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন রাইভাল ফিটনেস স্টুডিও এবং অন্নপূর্ণা স্ন্যাক্স। আবার বৈঠকের এই অনুষ্ঠান তো আমি দেখছি, পডকাস্ট সমানেই দেখছি, আর খুব ভালো লাগে। আর মনে হয় যে আবার বৈঠক তো আমায় ডাকে না, ও বোধহয় আমাকে ঠিক যোগ্য মনে করেনি, এইসব ভাবি আর কি। কিন্তু যাই হোক, আবার যখন ডাক এলো তখন বললাম, এক কথায় বললাম হ্যাঁ হ্যাঁ অতি অবশ্যই আসবো। তো আজকে এসে খুব খুশি হয়েছি। কিন্তু আবার বৈঠকে সবসময় স্বরলিপি শুরু করে কথা দিয়ে। আজকে কেন আমাকে পরীক্ষা ঠেলে দিয়েছে আমি জানি না। এটা কি ঠিক? শুধু কথা নয়, কবিতা দিয়েও শুরু করবো। এটা কি ঠিক হলো? একটা ছোট কিছু শুনতে চাই, মানে তুমি যেরকম করে আমরা শুনে এসেছি তোমাকে, আমি চাই যে আমার দর্শকরা ওরম ভাবেই তোমাকে শুনুক। না, আমাকে তো তোমরা শুনে এসেছো, মানে তোমার জন্মের বহু আগে থেকেই আমি, মানে দর্শক আমাকে শুনছেন, কিন্তু সে তো অনুষ্ঠান প্রচার আর কি, নমস্কার দূরদর্শন কেন্দ্র, সেটা দিয়ে শুরু করাটা ঠিক হবে না। তবে হ্যাঁ, শুরু যদি করতে হয়, সামনেই 25শে বৈশাখ আসছে, আমি তাহলে একটু গুরুদেবের কথা দিয়েই শুরু করি। যে এই যে 25শে বৈশাখ এরকম মহা সমারোহে পালিত হয় তো সারা দেশব্যাপী এবং বিশ্বেরও বহু জায়গায়। এই 25শে বৈশাখ কিন্তু কবির জীবনের একেবারে যে শুরু থেকে পালিত হয়ে আসছে তা নয়। প্রথম 25শে বৈশাখ সেইভাবে পালিত হয়েছিল যে বছর রবীন্দ্রনাথ 49 বছর পার করে 50-এ পড়লেন। সেই বছর প্রথম শান্তিনিকেতনে, তখন ছোট তখন শান্তিনিকেতন ছোট, এখন যেরকম হয়ে গেছে সেরকম তো নয়, আশ্রম তখন ছোট। তো সেইখানে শান্ত সমাহিত পরিবেশের মধ্যে গুরুদেবের জন্মদিন পালিত হলো। গুরুদেব সকালবেলা এসে মন্দিরে বসলেন ধুতি চাদর পরে, এবং সেই মন্দিরে তার যে উপাসনা যিনি করলেন এবং যে ভাষণটি তিনি দিয়েছিলেন, জন্মদিনের ভাষণ, সেটি পাওয়া যায় শান্তিনিকেতন প্রবন্ধমালার মধ্যে, সেটি রয়েছে। তার কয়েকদিন পরে গুরুদেব জন্মদিন উপলক্ষে লিখলেন কবিতা, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে,
অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তুমি করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল কোন অনাহত ছন্দে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। এই কবিতাটা লিখেছিলেন জন্মদিনের, সেই 50 বছরের জন্মদিনের কিছুদিন পরেই। তারপর থেকে কবির জন্মদিন 80 বছর পর্যন্ত কবি যতদিন বেঁচে ছিলেন প্রতি বছর জন্মদিন পালিত হয়েছে, এবং বিভিন্ন জায়গায়, কখনো দেশে, কখনো বিদেশে, কখনো জোড়াসাঁকোয়, কখনো শান্তিনিকেতনে, কখনো কবি রয়েছেন জাহাজে, কখনো রয়েছেন মংপুতে পাহাড়ের উপরে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জন্মদিন পালিত হয়েছে, এবং শেষের দিকে মানে 70 বছরের জন্মদিনের ওই সময়টা থেকে সেটা একটা জাতীয় উৎসবে পরিণত হলো রবীন্দ্রনাথের জন্মদিন পালন। তো রবীন্দ্রনাথের কথা বলতে বসলে শুধু রবীন্দ্রনাথই বলে যাবে, কিন্তু তোমাকে তো থামাতে পারছি না, কারণ এত ভালো লাগছে এবং কবিতা দিয়ে শুরু। আমার খুব ভালো লেগেছে তোমার খাতাটা, মানে এত সুন্দর করে কোন পেজে, এখন তো লোকে বই পড়ে কিন্তু এরকম খাতা বের করে। না, আমি তো আমার খাতায় বিশ্বাস। আর আজকাল বয়সের সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটা নিজের স্মৃতির উপরে আর ভরসা রাখতে পারি না খুব একটা, তাই জন্য খাতাটা সামনে থাকলে ওই জ্যোষ্ঠী বুড়ো বয়সে লাঠি লাগি মানুষের, এটা আমার খাতাটা হচ্ছে আমার লাঠি। আজকে আমাদের সঙ্গে আছেন শাশ্বতী গুহ ঠাকুরতা। মানে আমি ছোটবেলায় দেখেছি ওনাদের টেলিভিশনে, তারপর দেখেছি হাউমাউ খাওতে। আমার সাথে তোমার খুব আলাপ এবং খুব গল্প হতো আমরা যখন হাউমাউ খাওতে, তোমার মনে আছে কিনা জানি না, কিন্তু আমি তো সবাইকে তখন দেখছি, জানছি। আমি একদম ছোট্ট, একদমই ছোট্ট তখন আমি। তো আমার কাছে তোমরা তখন তো মানে টেলিভিশন, দূরদর্শন তো আমাদের কাছে ওই সময় থেকেই আমি সেখান থেকে তোমাদের দেখতে পাচ্ছি। আর তোমার গ্ল্যামার মানে ফেটে পড়তো তুমি যখন আসতে হেঁটে, আর সত্যি মানে তোমার সাজ গোজ পোশাক কি সুন্দর, এই বয়সে এত সুন্দরভাবে হেঁটে চলে, এরকম হওয়া উচিত, অরা থাকা উচিত একটা মানুষের। আমি খুব খুশি আছি তুমি এসেছো আমার আড্ডা, এবং আমার আড্ডা কিন্তু সবে শুরু হয়েছে, এবং এরকম নয় যে আমি চাইছি যে সবাই আসুক, এবং আমি আরেকবার চেষ্টাও করেছিলাম, তুমি তখন ছিলে না। আমি দেখেছি তোমাদের আড্ডায় বিভিন্ন স্তরের, মানে স্তরের বলতে আমি বোঝাচ্ছি বিভিন্ন ফিল্ডস থেকে মানুষজন আসেন এবং তারা বলেন আর কি, খুব ভালো লাগছে, ভালো হচ্ছে। থ্যাংক ইউ। এবং তুমি যে আজকে এসেছো, সময় দিয়েছো, সত্যি খুব ভালো লাগছে। শান্তিনিকেতনে তুমি থেকেছো? শান্তিনিকেতনে আমি থেকেছি, কিন্তু সেই থাকাটা যে খুব একটা অনেক দিনের দীর্ঘ সময় থেকেছি তা কিন্তু নয়। শান্তিনিকেতনে আমি থেকেছি 3টি বছর, কিন্তু সেই 3টি বছর আমার জীবনের অনেকখানি, মানে কি বলবো, মানে পুরো মানুষটাকেই গড়ে দিয়েছে প্রায় বলতে পারো শান্তিনিকেতন। দেখো, জন্ম থেকে শিশু একরকম পরিবেশে সে জন্মায়, তারপরে সে যত বড় হতে থাকে আমাদের চারপাশের পরিবেশ আমাদের গড়ে দেয়, আমাদের মানুষজন, পরিবার, স্কুল, কলেজ, বন্ধু বান্ধব সবটাই তো আমাদের গড়ে দিচ্ছে, আমরা ইভলভড হচ্ছি। সেরকম করেই আর কি, সবাই যেরকম করে বড় হয় আমিও সেরকম করেই বড় হয়েছি। কিন্তু আমার এখন এই সময়, আমার জীবনের এই সময়টাতে এসে আমার মনে হয় যে শান্তিনিকেতন আমাকে যেভাবে গড়ে পিঠে নিল সেইটা একটা মাস্টার স্ট্রোক আর কি। শেষের আমি যেটাই তৈরি হয়েছি, যতটুকুই তৈরি হয়েছি, শান্তিনিকেতনের অবদান তাতে অনেকখানি। তোমার কোথায় থাকতে কলকাতায়? আমি যখন জন্মেছি সেইটার আমার যে খুব একটা সাংঘাতিক স্মৃতি আছে, জায়গাটা বলবো না, গ্রাহামস ল্যান্ড বলে টলিগঞ্জে একটা জায়গা আছে, সেইখানে মা বাবা থাকতেন। সেইখানে থাকাকালীন আমার জন্ম হয়েছিল, কিন্তু সেখানে বেশি দিন ছিলাম না। ছোটোতেই বাড়ি চেঞ্জ করে আমরা চলে এলাম এই পাড়াতে, তোমাদের এই পাড়াতে, লেক প্লেসে। আচ্ছা, লেক প্লেসে চলে এসেছিলাম। সেখানে বেশ অনেক দিন ছিলাম, মানে আমার যখন ক্লাস 8 পর্যন্ত ধরো লেক প্লেসের বাড়িতেই আমরা ছিলাম। সেখানে আবার নানান রকম, সেই বড় হওয়াটার মধ্যে একটা জার্নি আছে, নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হয়েছি।
যাই হোক, সেসব তোমার প্রশ্ন থাকলে তখন বলবো। হ্যাঁ, না বলো না, এখনই শুরু করি। গল্পটা তো ছোটবেলা থেকেই বড় হতে থাকি আমরা তোমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তাহলে তো আমাকে একাই কথা বলে যেতে হয়। তো তুমিই তো বলবে, আর কি তো তুমিই অতিথি আমাদের। আমি যতটা সময় কলকাতায় থেকেছি ছোট থেকে, ঠিক ততটা সময়ই আবার বেনারসে থেকেছি, কাশিতে। আমরা বলতাম কাশি। কাশি আমার মামার বাড়ি। সেখানে মানে 365 দিনকে যদি আধা আধি করে নেওয়া যায়, তাহলে অর্ধেকটা সময় আমরা কলকাতায় থাকতাম, অর্ধেকটা সময় মামার বাড়ির সঙ্গে আমাদের খুব ভীষণ রকমের ওতপ্রোত। আর সব ভাই বোনেরা, মায়েরা যে ভাই বোনেরা, তাদের সব ছেলেপিলেরা, এই সব ভাই বোন মিলে আমরা বড় হয়ে উঠেছিলাম। যদিও আমি কলকাতায় মা বাবা আর আমি থাকতাম, আমার দাদা ছিলেন, এখন আর নেই, কিন্তু আমার দাদা আমার থেকে 10 বছরের বড় ছিলেন। কিন্তু দাদা চিরকাল দাদুর কাছেই বেনারসে মানুষ হয়েছিল, একদম ছোট্ট থেকে। আমি কলকাতাতেই বড় হয়েছি, কিন্তু বেনারসে যাওয়া আসাটা আমাদের খুব ছিল। তাই জন্যে প্রভাব বেনারসের এবং কলকাতার দুটোই খুব বেশি রকম আমার মধ্যে আর কি পড়েছে। আর হিন্দিও নিশ্চয় তখন বলতে হতো? হ্যাঁ, বলতে হতো। মানে কি, মানে যেরকম ভাষা শিখেছি ধরো বেনারসে যখন, সেখানে তো হিন্দি, বাড়িতে হিন্দি না, বাড়িতে তো সবাই বাংলাই বলেন, কিন্তু বাকি সব ধরো কাজের যারা আসছেন বা যারা দেখা করতে আসছেন, আমার দাদুর কাছে অনেক লোক আসতেন, অনেক খুব সোশ্যাল ওয়ার্কার ছিলেন স্বাধীনতা সংগ্রামের সময়। আমি শুনেছি মামার বাড়ির ওই দিকটা ছিল, তো অনেক লোক আসতেন আমাদের বাড়িতে। তো হিন্দিভাষী লোক অনেকজন। আর তখন আমি ছোট, যখনকার কথা বলছি, শুরু করেছি যেখান দিয়ে, তখন খুব ছোট। তোমরা বলবে যে 365 দিনের মধ্যে অর্ধেক দিন যদি কলকাতা বেনারসেই থাকতে, তাহলে লেখাপড়াটা করতে কতক্ষণ। তো সেই সময় আমার মনে আছে, আমার বোন মানে মাসির মেয়ে, আমার মার পরের বোন, মাসির মেয়ে, সে একটা কনভেন্ট স্কুলে, ওখানে বেনারসে ক্যান্টনমেন্ট এরিয়াতে একটা কনভেন্ট স্কুলে পড়তো। আমি যখন কাশি যেতাম তখন ওই কনভেন্ট স্কুলে আমার সঙ্গে হাফ স্কুলেও পড়তো। হ্যাঁ, ওখানে গিয়ে আমি পড়তাম ওর সঙ্গে। আবার যখন কলকাতা চলে আসতাম তখন আমার নিজের স্কুলে, শিশুনন্দন বলে এখানে রাজা বসন্ত রায় রোডে স্কুল ছিল, সেখানে আমি পড়তাম। সেটা একদম ছোট্টবেলাকার কথা, কিন্ডারগার্টেন। আচ্ছা। তারপরে যখন একটু উঁচু ক্লাস হলো, ধরো 1-2 হলো, তখন তো ওরকম করা যায় না, তখন কলকাতাতেই আমি পড়ি। আর পড়তাম কনভেন্টে, সেন্ট মেরিজ কনভেন্টে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কলকাতায় যেখানে থাকতাম লেক প্লেসের বাড়িতে, আমাদের উল্টো দিকের বাড়িতে একটা মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি এসেছিল। মানে আমরা যেদিন বাড়ি বদল করে গ্রামস্ল্যান্ড থেকে গেলাম লেক প্লেস, তারাও সেদিন, ওনাদের বোধহয় আগে থাকতেন ল্যান্সডাউনে কোথাও, সেখান থেকে ওনারাও সেখানে এলেন। আমরা ছিলাম 49 লেক প্লেস, ঠিক উল্টো দিকের বাড়িটা 50 লেক প্লেসে তারা থাকতে এলেন। এই মারাঠি পরিবারের সঙ্গে এই বাঙালি পরিবারের একটা ভীষণ হৃদ্যতা হলো, এবং দুটো মিলে একটাই পরিবার হয়ে গেল। এবং দুজন মা মিলে আমি এই বাড়ির মেয়ে আর আমার বন্ধু, কালচারাল আদান প্রদানও হলো তখন। অত ছোটবেলায় তো কালচারাল আদান প্রদান কিছু বুঝতাম না, 2 বছর বয়স ছিল। কিন্তু ওটাও বাড়ি এটাও বাড়ি আর কি, ওটাও যেমন একটা বাড়ি, এটাও এখানে, এই বাড়িতেও মা, ওই বাড়িতেও আই, তো সেইভাবে। তো সেটা জানতে যাই বলতে হবে। হ্যাঁ, আই বলতে, হ্যাঁ আই বলে ও ডাকে। আমার যে বন্ধু, তার নাম নীলম, সে আই বলে ডাকে, তাহলে আমিও তাই বলেই ডাকি। আর নীলম তোমার মাকে মা, আমার বাবাকে বাবা। আচ্ছা, এটা কিন্তু খুব মজার। হ্যাঁ, আর মা চলে যেতেন সকালবেলা, মা পড়াশোনা করতেন, ইউনিভার্সিটি যেতেন, তো সকালটা আমি পুরোটাই চান টান করিয়ে দিয়ে, 2 বছরের বাচ্চা তো তখন, চান টান করিয়ে দিয়ে ওই বাড়িতে আমাকে ওই মায়ের কাছে রেখে চলে গেলেন। এবার সারাদিন তো আমি ওই ভাষাটাই শুনছি, মারাঠি ভাষাটাই শুনছি, নিয়ে ভাষা যে রপ্ত করা, প্রথম ভাষা যে রপ্ত হয়েছিল সেটা মারাঠি ভাষা এবং বাংলা ভাষা, কারণ বাংলার বাড়িতে শুনছি আর ওই বাড়িতে মারাঠি শুনছি, নিয়ে দুটো ভাষাই সমানভাবে। আর মামার বাড়িতে এত যাওয়া আসা, সেখানে হিন্দি শুনছি, নিয়ে সব মিলিয়ে তারপর যখন বড় হচ্ছে স্কুলে, সেটা কনভেন্ট স্কুল, সেখানে ইংরেজি, নিয়ে সব কিছু নিয়েই বেশ আমি, কত ভাষা তোমার মধ্যে না, সেটা তো বটে। এবং একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার একটু আলোচনা শুরু করি। হ্যাঁ, একটু চা খাই আগে। হ্যাঁ, চা খাও। এসো, রজত আসছে খাবার নিয়ে। আহা, চাটা খুব ভালো। এটা তোমাকে ফার্স্ট ফ্লাশ। হ্যাঁ। গার্ডেন কি এটা? গার্ডেন জানো? এটা কি গার্ডেন দিয়েছো জানো? মাকাই বাড়ি। আচ্ছা, মাকাই বাড়ির যে মেয়ে আর কি, আমরা একসাথে দীর্ঘদিন দূরদর্শনে কাজ করেছি, অনন্যা ব্যানার্জি। হ্যাঁ, দূরদর্শনে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। তোমার জন্য আছে ফুঙ্গি পোলো, এটা হচ্ছে তোমার মাশরুম আর চিকেন দিয়ে তৈরি করা একটা রাইসের আইটেম।
যেহেতু আমরা একটু দুপুরবেলার দিকে শ্যুট করছি এখন, তাই আমরা একটু লাঞ্চের আইটেম নিয়ে এটা করছি। তোমার ইচ্ছে হলে কেউ, কারণ খেতে খেতে কথা বলাটা খুব কঠিন হয়। হ্যাঁ, কথা বলাটা শিশুক দেখতে খুব উপাদেয়, আপাতত ওইটা দেখে দেখে আমার খিদেটা বাড়ুক, তারপর তারপরে কি হলো? তারপরে এখানেই পড়াশোনা চলছে, আর একসঙ্গেই বেড়ে উঠছি। নীলামও একই স্কুলে পড়তো? ও পড়তো মডার্ন হাই স্কুলে, আমি পড়তাম সেন্ট মেরিজে। তারপরে যখন আমরা খাওয়া দাওয়া ওদের নিচে ভেজ, আমাদের বাড়িতেও না মহারাষ্ট্রিয়ান রান্না হতো, আর ওই বাড়িতেও বাঙালি রান্না হতো। বাঙালি রান্নাটা জানি, বাঙালি রান্না যেমন ওরা এখনো খুব ভালোবাসে, যেমন নীলামের বাড়িতে এখনো পুনায়, এখন ওরা চলে গেছে পুনায় থাকে। আমি বছরে একবার দুবার তো যাই, ও সেরকম আসে। ওটাই এখন আমার বাপের বাড়ি। মা বাবা নেই, মাসি মানে ওই মা আছেন আর কি। তো এবছর তার 90 বছর বয়স হল। বেঁচে আছেন? হ্যাঁ হ্যাঁ, খুব বহাল তবিয়াতে আছেন। বাগান করেন, রান্না করেন, সেলাই করেন, সব করেন, খুব বহাল তবিয়াতে আছেন, এবং ঈশ্বর করুন যে এরকমই ভালো থাকুক। তো ওদের বাড়িতে যে ভালোবাসতো, ওরা চচ্চড়ি ভালোবাসতো ভীষণ, চচ্চড়ি বা সব বাংলা রান্না ভালোবাসতো। মাছ খেত ওরা তো? হ্যাঁ, মাছ মাংস সবই খেত ওদের বাড়িতে। দে ওয়ার ফন্ড অফ বাঙালি রান্না। আর আমাদের বাড়িতে অনেক মারাঠি রান্না হতো, আর মা খুব রান্না করতে ভালোবাসতেন, শিখতেনও নানান রান্না। এই শ্রীখণ্ড শিখছেন। আমি কিছু কিছু মারাঠি ডিশ খুব ভালোবাসি, যেমন বলে। আমার যেমন ওদের একটা ডাল হয়, সেটাকে ওরা বলে আমটি। আমার আমটি খেতে খুব আম দিয়ে হয় নাকি? না, একদমই আম দিয়ে হয় না। ডাল ওটা একটা উড়দ কা ডাল যেটা হয়, উড়দের ডাল, সেটার সঙ্গে ওদের একটা মশলা থাকে, ওরা বাড়িতে করে একটা মশলা গ্রাইন্ড করে, একটু অসাধারণ একটা গন্ধ হয়। আমটি ভাল লাগে। ওদের একটা থাকে পাত্তার ভাজি বলে। পাত্তার ভাজি মানে পাতলা তরকারি, ভাজি মানে তরকারি, আর পাত্তার ভাজি মানে পাতলা তরকারি। তো সেটা একটা স্যুপ আর ডালের মাঝামাঝি একটা জিনিস, সেইটা খেতে ভালো। তারপর ওদের হয় পুরনপোড়ি, রুটি কিন্তু ভেতরে গুড় দেওয়া, মিষ্টি দেওয়া, অনেক রান্না। সে এখন রান্নার, তাহলে একটা রান্নার পর্ব হবে আমাদের। তো মারাঠিও বলতে পারো? একদম ফ্লুয়েন্টলি মারাঠি বলতে পারি, সেটা পারি। আর বেনারসে যখন যেতাম, সেইখানের বড় হওয়াটা আবার একেবারে অন্যরকম। সেইখানের কালচারটা বা সেখানের যে জীবনযাপনটা, সেটা কিন্তু কলকাতার মতো নয়, সেটা একদম অন্যরকম। জানো, এখন বেনারস অনেক পাল্টে গেছে, বিশ্বনাথের মন্দির বিশাল হয়ে গেছে। আমার অনেকদিন যাওয়া হয়নি, আমার অনেক দিন যাওয়া হয়নি, ইদানিং কালের মধ্যে অনেক বছর যাওয়া হয়নি। এখন শুনি অনেক পাল্টে গেছে, তবে আমাদের সময় বেনারস একেবারে অন্যরকম ছিল। আমার যেটা খুব ছোটোবেলায় না, তখন যথেষ্টই বড় হয়েছি, ক্লাস 7, 8, 9-এ পড়ি, পরে আর কি। আমার বাবা রিটায়ার করার পরে, সেটা 76, তখন আমার বিয়েটি হয়ে গেছে, শ্রেয়াও জন্মে গেছে। আচ্ছা। সেই সময় বাবা রিটায়ার করার পরে মা বাবা আবার চলে গেলেন বেনারসে থাকতে। তখন আমি বেনারসে যেতাম বারে। তারপর যখন 10 বছর পর আমার ছেলে জন্মালো, সৌনক, তখন আমি বললাম যে না, এত দিন তোমাদের ছেড়ে থাকতে পারছি না, আর এত ঘন ঘন যাওয়াও হচ্ছে না, তোমরা এবার কলকাতায় এসো। তখন তারা আবার কলকাতায় এলেন। তো সেই কথায় বেনারসের কথা বলতে গিয়ে অন্য কথায় আসছিলাম। আমাদের না মনে আছে, আমাদের বলে যারাই বেনারসে থাকে, ভোরটা হতো, ঘুমটা ভাঙতো ভোরের আজান হতো। আর সেই আজানের যে কি অপূর্ব সুর, তোমায় আমি কি বলবো, বেনারসে আজানের। হ্যাঁ, এইখানে যখন আজান শুনি, এই আজানটা অন্যরকম। সেই সুরটা আমি, ওই সুরটা পাই না বেনারসের আজানের। আমি আর আকাশটা তখন সূর্য ওঠেনি, কিন্তু আকাশটা সাদা হয়ে দেবে, সূর্য ওঠার আগে আকাশটা সাদা হয়ে যায়, সেরকম সাদা হয়েছে আকাশটা, আর আজানটা ভেসে আসছে, সেইটাতে ঘুমটা হালকা 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 ভাঙছে। সেই আজানটা কিছুক্ষণ, তারপর এসে আজানের সঙ্গে মিলে যেত শুভলক্ষ্মীর গলায় সুপ্রভাতম। সারা বেনারস জুড়ে কিন্তু ওই কুরু সুপ্রভাতম, মানে ধরে ধরে গঙ্গাকে বলছেন কুরু সুপ্রভাতম, সূর্যকে বলছেন তোমাকে সুপ্রভাত জানাচ্ছি সংস্কৃতে। এবং তারপরে সেইখান থেকে যে শুরু হতো, তারপরে মাটি, ফুল, পাতা, মানুষ, গাছ, মানে তুমি যা যা ভাবতে পারো, প্রকৃতি সবার নাম ধরে ধরে কুরু সুপ্রভাতম, সেই মন্ত্রোচ্চারণ। আর শুভলক্ষ্মীর গলায় সে যে কি অপূর্ব, আর কিরম করে আজানের সঙ্গে যে সেই শুভলক্ষ্মীর কুরু সুপ্রভাতম মিলে যেত, তারপর আজানটা থেমে যেত, তারপর ওটা চলতে থাকতো।
সেটা একটা অপূর্ব সকাল হওয়া যেন। আর সেই গরমকালে বেনারসে সাংঘাতিক গরম, তো ইউপির গরম সাংঘাতিক গরম। আমরা ছাতে শুতাম, ছাতে যখন ভোর হচ্ছে, ওই বলছি আকাশ সাদা হওয়া যখন, তখন না মনে হতো একটা রামায়ণ মহাভারতের দেশ মনে হতো। ওই আকাশটাকে দেখে, আর ছাতে শুয়ে আছি তো পুরো খোলা, কোনো দেওয়াল নেই চারিদিকে, সত্যি ঘুম ভেঙে মনে হতো রামায়ণ মহাভারতের দেশে যেন শুয়ে আছি, এরকম মনে হতো। অন্যরকম একটা ফিলিং। আমি ফিল করতে পারছি, তুমি এত সুন্দর করে বোঝাচ্ছ। আর বেনারসের ওইটা আমি কিছুদিনের জন্য মানে বেড়াতে গেছিলাম, কিন্তু তখন আমি দেখেছি আজ থেকে 15 বছর আগে, তখন ওই ফিলটা কিন্তু ছিল। হ্যাঁ হ্যাঁ। আর সন্ধ্যেবেলার আরতি, এখন তো গঙ্গারতি সমস্ত হয়, ছোটবেলায় আমার মনে পড়ে না গঙ্গারতি। আচ্ছা তাই, আমি আবার ওটা আমার খুব ভালো লেগেছিল, মানে এত রিদমে করা, এত সুন্দর আর্টিস্টিক ভাবে জিনিস। আমরা খুব প্রতিদিন বিশ্বনাথের মন্দিরে যেতাম। আর ছোটবেলায় মানে বেনারসে যেটা ছিল সেটা গঙ্গা স্নান করতে যাওয়া। দিদিমা প্রায় রোজই গঙ্গা স্নান করতে যেতেন, এবং আমরা নাতি নাতনিরা আর কি, বিশেষ করে নাতনিরা, 2 নাতনি, আমার মাসির মেয়ে আর আমি, ও নবনীতা আর আমি রানী, আমাকে রানী বলা হতো, মানে আমার ডাকনাম রানী। তো আমরা দুজনে মিলে দিদিমার সঙ্গে রিক্সা করে, দিদিমা গঙ্গা স্নান করতে যেতেন, আমরাও গঙ্গা স্নান করতে যেতাম। আর আমাদের বাড়ির কাছের যেটা ঘাট ছিল সেটা আনন্দময়ীমার আশ্রমের ঘাট, সেটা আমাদের বাড়ির সব থেকে কাছে। তো সেই ঘাটে আমরা স্নান করতে যেতাম। আর স্নান করে উঠে আসার সময় আমরা এতটা করে 2 হাতে গঙ্গা মাটি তুলে আনতাম। সেটা এনে রোজ যে তুলে আনতাম তা নয়, কিন্তু প্রায় এটা হতো। সেটা এনে কী হতো বলো তো, শিব গড়া হতো। আর দিদিমা শিখিয়ে দিতেন মাটি দিয়ে কি পুতুল গড়া। এই যে প্রথমে একটা এমনি করে হাতে করে নিয়ে একটা লম্বা লেই হলো, তারপর তার গোল করে তার মুন্ডু হলো, তারপর দিকে হাত হলো, পা লাগতো বলো হাতে। এখন এগুলো স্কুলে শেখানো হয় যে একটু মাটি ধরো, গঙ্গা মাটি এনে ওটা নিয়ে আসতাম আমরা, মনে আছে। আর তখন অনেক কিছু শিখেছিলাম, সেই শেখাগুলো কলকাতার শেখার মধ্যে ছিল না। যেমন বাড়ির চারিদিকে বাগান ছিল, এবারে দিদিমা পুজোয় বসবেন, তো যাও বেলপাতা পেড়ে আনো, বেলপাতা পাড়তে যেতাম। বেলপাতা পাড়ার কিন্তু নিয়ম আছে, 3টে করে 3টে পাতা থাকতে হবে, আর তোমাকে পাতা উল্টে দেখতে হবে সেই পাতার পিছনে চক্র আছে কিনা। কোনো পাতার পিছনে চক্র থাকতো, সেই পাতায় কিন্তু শিব পুজো হবে না, এটা দিদিমার বলা ছিল। তো সেই দেখে দেখে বেলপাতা তোলা হতো। তারপর যখন যে সিজনের যা ফুল, সেই ফুল তুলে আনা হতো, দোপাটি ফুল অনেক তুলে আনা হতো পুজো। তো সেই সব শেখাগুলো না আমাদের অন্যরকম। তারপরে পড়াশোনা কলকাতাতে করলে? হ্যাঁ, তারপর পড়াশোনা কলকাতাতে পড়লে। প্রথমে তো স্কুলে, তারপর স্কুল থেকে পাশ করে আমি ভর্তি হলাম গিয়ে যাদবপুরে, ইংরেজি সাহিত্য। আচ্ছা। সেটা যে খুব ভেবে নিয়েছিলাম ইংরেজি সাহিত্য পড়বো বলে তা কিন্তু নয়। তখন স্কুল পাশ করেছি, হায়ার সেকেন্ডারি দিয়েছি কত বয়স, 17। সেই সময় কি সব বন্ধুরা ইংলিশ। ওখান থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স কি করে পেলে? মানে উচ্চ মাধ্যমিক 11-12? আমাদের সময় তো উচ্চ মাধ্যমিক ছিল না, আমাদের হায়ার সেকেন্ডারি। ও আচ্ছা। হ্যাঁ, তো 69-এ আমি হায়ার সেকেন্ডারি করেছি। আমরা ক্লাস 11-এর পরে হায়ার সেকেন্ডারি পরীক্ষা গিয়ে যাদবপুরে ভর্তি হয়ে গেলাম রেজাল্ট দেখিয়ে। আচ্ছা। আমার মায়ের একেবারে ইচ্ছে ছিল না আমি যাদবপুরে পড়ি, মার খুব ইচ্ছে ছিল আমি শান্তিনিকেতনে পড়ি। আচ্ছা। তো মা সেই কিছুতেই শুনবে না, না শান্তিনিকেতনেই পড়তে হবে। আর আমি না, সব বন্ধুরা যাদবপুরে পড়তে যাচ্ছে, আমি শান্তিনিকেতনে যাব না। আর শান্তিনিকেতনে আমি ওই আশ্রমে গিয়ে আমি থাকতে পারবো না। প্রথমত বাড়ি ছেড়ে যাবো না, দ্বিতীয়ত ওই আশ্রম আমার হয় অন্যরকমভাবে বড় হয়েছি তো কলকাতায়, তাই না? সুতরাং একদমই যাব না। তো একটু ঝগড়া হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, অনেক দিন মা কথা বলেননি। তো যাই হোক, খুব আনন্দ করে যাদবপুরে পড়ছি তখন বন্ধুবান্ধবরা। সেই সময় থেকে আমার সঙ্গে চৈতালির আলাপ, দূরদর্শনে কিন্তু আলাপ নয়, সেই যাদবপুর ডেজ থেকে। ও আমার থেকে জুনিয়র, কিন্তু সেই সময় থেকে বন্ধুত্ব করতে করতে 1.5 বছর, মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো, পরীক্ষাটা হবে, নকশাল পিরিয়ড, তখন ঝামেলা চলছে চারিদিকে। আমাদের ইউনিভার্সিটি ফর ইনডেফিনিট পিরিয়ড বন্ধ হয়ে গেল, কবে খুলবে কেউ জানে না, সুতরাং পরীক্ষা কবে হবে তাও কেউ জানে না। তখন মা আমার সাথে খুব কম কথা বলতেন, তার আগে কথা বন্ধ করে দিয়েছিলেন। তখন মা বললেন যে হয়েছে তো, যাদবপুরে পড়ার শখ মিটেছে, চলো বই খাতাপত্র মানে বাক্স গোছাও, শান্তিনিকেতন। তখন শান্তিনিকেতন গেলাম, চোখের জলে ভাসতে ভাসতে গেলাম, গিয়ে অ্যাডমিশন টেস্ট হলো, পেয়ে গেলাম, কিন্তু হস্টেলে জায়গা নেই, তাহলে ফিরে আসতে হবে। হস্টেলে যখন আনন্দ পেলে তখন খুব আনন্দ হলো না। মোহরদি তখন আমায় বললেন, মাকে ডেকে বললেন, না হস্টেলে জায়গা নেই, তো হস্টেলে জায়গা খালি হবে,
এখন নেই, 3-4 মাস 5 মাস 6 মাস যবেই খালি হোক এখনও আমার কাছে থাকুক। যখন হস্টেলের জায়গা খালি হবে তখনও হস্টেলে যাবে, কিন্তু কোথাও যাচ্ছে না, এখানেই থাকুক। সেই মোহরদির বাড়িতে আমি রয়ে গেলাম। হ্যাঁ, আর মা চলে যাচ্ছে। মোহরদির সাথে কি আগে থেকে আলাপ ছিল? মোহরদির সঙ্গে আগে থেকে আলাপ ছিল দক্ষিণীর সূত্রে। হ্যাঁ, আমি যখন যে বছর আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি সেই বছর আমি দক্ষিণীর ডিপ্লোমা পরীক্ষাও দিয়েছি। খুব ছোটবেলায় আমি দক্ষিণীতে ভর্তি হয়েছিলাম 8 বছর বয়সে। আচ্ছা। তো দক্ষিণী পরে আমার শ্বশুরবাড়ি হয়েছে, দক্ষিণীর পরিবার, দক্ষিণী নয় দক্ষিণীর পরিবার, গুহঠাকুরতা পরিবার। কিন্তু দক্ষিণী আসলে আমার গানের স্কুল। আমি 8 বছর বয়স থেকে দক্ষিণীতে গান শিখেছি, নাচ শিখেছি। নীলমও তাই, আমার এই মহারাষ্ট্রের বন্ধু ও তাই, আমরা দুজনেই দক্ষিণীতে গান শিখতাম। সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায় না, মোহরদি তখন দক্ষিণীতে ছিলেন না, কোনোদিনই দক্ষিণীতে উনি শিক্ষকতা করেননি, সুচিত্রাদি করেছিলেন প্রথম দিকে। হ্যাঁ, তখন সেই সময় আমি যখন পাশ করে গেলাম দক্ষিণীর ডিপ্লোমা 69, তখন থেকে গুহঠাকুরতা পরিবারের সঙ্গে আমার একটা বন্ধুত্ব হলো। কারণ ওই পরিবারের যে ছেলে আর আমরা ক্লাস সেম বছর ডিপ্লোমা পাশ করেছিলাম, তো ওদের বাড়িতে যাওয়া আসাটা বাড়লো, বন্ধুত্ব হলো। ওরা 3 ভাই আর আরও 2 ভাই, মাস্তুতো 2 ভাই, 5 ভাই ওখানে থাকতো, অনেক বন্ধু বান্ধব, সে খুব হইয়ের মানে একটা পরিবার। তো সেইখানে মোহরদি আসতো। মোহরদি কলকাতায় এলে গুহঠাকুরতা পরিবারেই উঠতেন, থাকতেন। সেই হিসেবে মোহরদির সঙ্গে আমার চেনা। আর খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। আচ্ছা, প্রথম থেকেই মোহরদির আমার প্রতি একটা স্নেহ একটা অন্যরকম হয়েছিল। সুতরাং শান্তিনিকেতনে যখন পরীক্ষা দিতে গেছি তখন মোহরদি বললো না না, কোথাও যাওয়া যাবে না আমার কাছে। সেই আমি মোহরদির কাছে থেকে গেলাম লম্বা 10 মাস একদম মোহরদির কাছে। তখন মোহরদি গুরুপল্লীর বাড়িতে থাকেন। শান্তিনিকেতনে কি নিয়ে, ইংরেজি অনার্স নিয়ে ভর্তি? আবার ইংরেজি অনার্স নিয়েই ভর্তি হলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম, কয়েক মাসের মধ্যেই, কি ভুল করেছি। কেন যে বাংলা পড়িনি ইংরেজি অনার্স না নিয়ে, ওর তো বাংলার জায়গা। ওই আমার শুরু হলো বাংলা সাহিত্যের প্রতি আমার যে ভালোবাসা, প্রচণ্ড যে একটা, মানে কিরম বলবো তোমাকে, মায়ের মতন লাগতো। আচ্ছা, ভীষণ ভালো লাগতো। তার আগেও আমি বলবো, যাদবপুরে থাকতেও কিন্তু আমার বাংলা ডিপার্টমেন্টে তখন শঙ্খবাবু ক্লাস নিতেন, ছন্দ পড়াচ্ছেন, কোনোদিন রক্তকরবী পড়াচ্ছেন। যখন আমরা তো ইংরেজি বিভাগে ক্লাস করছি, আর আমরা দোতলায় আমাদের ক্লাস ছিল, আর বাংলা ডিপার্টমেন্ট 3 তলায়। যেদিন শুনতাম যে আজকে শঙ্খবাবুর ক্লাস আছে, আজকে রক্তকরবী পড়াবেন কিংবা ছন্দ পড়াবেন, সেদিন নিজের ক্লাস বাঙ্ক করে ওই ক্লাসে গিয়ে বসতাম। হ্যাঁ, আর এরকম করা যেত? করা যেত, কোনোদিন অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি কোনোদিন। শুধু একটু একটু করে বাংলাটাকে ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আসলে ভালো শিক্ষক তোমাকে পথপ্রদর্শক ঠিকঠাক থাকলে, ভালো শিক্ষক তোমাকে। আর শান্তিনিকেতনে গিয়ে তো সেটা সাংঘাতিক সাংঘাতিক হলো। আর মোহরদির বাড়িতে থাকাকালীন ওই 10 মাসে যে আমি শান্তিনিকেতনকে কিভাবে পেয়েছি, আর মোহরদিই আমাকে বলে দিয়েছিলেন যে দেখো, এখানে একদম উন্মুক্ত প্রান্তর, তুমি যদি নিতে চাও তুমি 2 হাত ভরে নিতে পারো, আর তুমি যদি নিজেকে গুটিয়ে রাখতে চাও, ক্লাস করবে আর হস্টেলে এসে বন্ধুদের সঙ্গে হই হই করবে, আড্ডা মারবে, সেটাও তুমি করতে পারো। কিন্তু নিতে, তোমাকে দেবার জন্যে কিন্তু 2 হাত পেতে রয়েছে। বিশ্বভারতী তো রয়েছে, আর রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে প্রকৃতি রয়েছে চারিদিক থেকে। কীরমভাবে যে প্রকৃতি মানুষকে সারাক্ষণ শিক্ষা দান করছে, এবং মানুষ যে কীভাবে প্রকৃতির কাছ থেকে আহরণ করছে আমরা বুঝতে পারি না, কনসিয়াসলি আমরা বুঝতে পারি না। তাই জন্যে সেটার জন্য একটু নিজের সঙ্গে নিজে একা হয়ে একটু ভাবতে হয়। এবং দেখাটা, শান্তিনিকেতনে আমি আবার কত কথা বলবো, আরো শান্তিনিকেতনের গল্প শুনতে চাই, মানে এত ভালো লাগছে গল্পগুলো। হ্যাঁ, শান্তিনিকেতনের গল্প যদি আমাকে বলতে বলো, আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি। শান্তিনিকেতনে আরেকজনের, যখন আমি শান্তিনিকেতনে পড়তে গেছি তার 30 বছর আগে রবীন্দ্রনাথ চলে গেছেন। কিন্তু তবুও আমি তোমায় বলবো, তখনও কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে, গুরু শিষ্য সম্পর্কের মধ্যে, ক্লাসগুলোর মধ্যে, সমস্ত ব্যাপারটার মধ্যেও কিন্তু অনেকখানি মনে হতো আছেন, তিনি আছেন। মানে তার যে শিক্ষাদানে যে পদ্ধতি, শুধু বলবো না, ওই পদ্ধতি উনি কোনোদিন, হ্যাঁ, তার যে ভালোবাসা, তার যে আশীর্বাদ, সেটা মানে একেবারে শান্তিনিকেতনকে ছেয়ে রয়েছে। এটা খুবই বুঝতে পারতাম।
আর যদি ইনসিডেন্ট বলো, ধরো কিছু একটা ঘটনা যেগুলো এখনো মনে রয়ে গেছে। একটা জিনিস আমি বলি, শান্তিনিকেতনে আমি আরেকজনের যে মহদির কথা বললাম, আমার অন্যান্য শিক্ষকরাও তারাও অনেক স্নেহ দিয়েছেন। আরেকজনের কথা না বললি না, তিনি হচ্ছেন রানীচন্দ্র। আমি যখন শান্তিনিকেতনে, তখন রানীচন্দ্র শান্তিনিকেতনে আছে। রানীচন্দ্রকে চিনতাম আমি আমার জন্মের সময় থেকেই। উনি আমাদের চিনতেন, আমাদের পরিবারের সঙ্গে বেনারসে। আবার ওনার একটা বেনারস কানেক্ট ছিল। সেই বেনারসের কানেক্টে উনি আমাকে ছোট্ট থেকে জন্মানোর সময় থেকেই দেখেছিলেন। আমি ওনাকে চিনতাম। আর উনিও রানী আর আমিও রানী, দুজনের নামই রানী। তাই জন্য উনি ছোট থেকে আমাকে সই বলে ডাকতেন, আমিও ওনাকে সই বলেই ডাকতাম। দুজনেই সই, উনিও আমাকে সই বলে ডাকতেন, আমিও ওনাকে সই বলে ডাকতাম। পরে যখন শান্তিনিকেতনে এলাম, তার মাঝে বেশ অনেকগুলো বছর গড়িয়ে গেছে যখন রানীমাসির সঙ্গে আমার সেরম দেখা সাক্ষাৎ হয়নি। এবারে শান্তিনিকেতনে যখন বলতাম সইয়ের বাড়ি যাচ্ছি, বা সই ডেকেছে, বা সই এই বলল, তখন শুধু শান্তিনিকেতন না তো, কিছু তো বাইরের ছেলে মেয়েরাও তো পড়তে গেছিলো। তাদের মধ্যে একটু দেখতাম মুখ টিপে হাসি, মানে একটুখানি বোধহয় দেখাচ্ছে সই সইতে। তখন আমি ঠিক করলাম যে রানীমা সইকে গিয়ে বললাম যে ওরা না মাঝে মাঝে একটুখানি ঠাট্টা করে এটা নিয়ে, আমি তোমায় সই বলি, আমি তাহলে তোমাকে এবার থেকে রানীমাসি বলবো। তো বললো তুই যা ইচ্ছে বলিস, আমি তোকে সই বলবো। তো যাই হোক, সে রানীমাসির কাছে খুব যেতাম। উনিও একজন লোকাল গার্জেন। উনি একটা কথা বলেছিলেন যে চোখের দেখা দেখতে শিখবি, যেটুকু দেখছিস তার বাইরেও কিন্তু আরও অনেক গভীরে দেখা আছে। আর কানে শোনাটাও শিখবি, যতটুকু ওপর ওপর শুনছিস তার ভেতরেও কিন্তু গভীরে আরও অনেক শোনা আছে। তাই জন্যে মনের যে তোমার কল্পনার বা মনের তোমার প্রসারতাটাকে বাড়িয়ে দিতে হবে। গুরুদেব একটা কথা খুব বলতেন, সেটা হচ্ছে মানুষ একটিবার মাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করে তো সে বিধাতার কাছ থেকে একটি মন্ত্র নিয়ে এসেছে, সেটা হচ্ছে প্রকাশিত হও আর প্রসারিত হও। আরেকটা কথা যেটা বলতেন সেটা হচ্ছে আনন্দ। সব কিছুর মধ্যে আনন্দকে দেখার চেষ্টা করো। এই কথাটা রানীমাসি যে আমাকে কতবার বলেছেন, কতভাবে বলেছেন তার নেই ঠিক। আর রানীমাসির কাছে গিয়ে বসলে অনেক গুরুদেবের কথা তখনকার, কারণ উনি তো একেবারে ওতপ্রোতভাবে উত্তরায়ণের বাড়িতে, ওনার স্বামী অনিলচন্দ্র ছিলেন গুরুদেবের সেক্রেটারি। সো গুরুদেব জীবিতাবস্থায় একদম শেষ দিন পর্যন্ত 22শে শ্রাবণ পর্যন্ত রানীমাসি কিন্তু শিয়রে থেকেছেন, অনিলচন্দ্র তাই। সুতরাং অনেক গল্প তখন আমি শুনলাম। একটা গল্প আমাকে বলেছিলেন, খুবই ছোট কথা কিন্তু সেটা এত গভীর কথা বলেছিলেন। একদিন এই জানিস, জিতভূমের বাড়িতে রানীমাসি থাকতেন। শান্তিনিকেতনে একটা পল্লী আছে, সেটা হচ্ছে শ্যামবাটি, তোমরা সবাই জানো। শ্যামবাটিতে একটা বাড়ি আছে যেটার নাম জিতভূম। সেই জিতভূম বাড়িতে, সেটা রানীমাসির বাড়ি। সেই বাড়িতে রানীমাসি থাকতেন। আমি যখন ছাত্রী তখন রানীমাসি জিতভূমে থাকতেন। গুরুদেব তো তার অনেক আগেই চলে গেছেন। তো সেইখানে একটা কাঁঠালি চাপার গাছ ছিল। তো তার চারপাশটা বেশ অনেকটা গোল করে ঘিরে দেওয়া। তো রানীমাসি বলছেন একদিন জানি সেখানে বসে আছি, আর গুরুদেব মাঝে মাঝেই উত্তরায়ণ থেকে চলে আসতেন এই জিতভূমের বাড়িতে, এসে বসতেন, চাটা খাওয়া। তো গুরুদেব কত রকম কথা বলতেন। একদিন এরকম গল্প করছি, আমি কথা বলে যাচ্ছি, গুরুদেব শুনছেন, কিন্তু গুরুদেবের দৃষ্টিটা যেন অনেক দূরে। তখন আমার একসময় মনে হচ্ছে গুরুদেব কি শুনছেন নাকি একটু আনমনা হয়ে গেছেন। তখন ওনার দৃষ্টিটার দিকে আমি সেইটাকে ফলো করে দেখি, দূরে, অনেক দূরে উনি কোথায় একটা দিগন্ত রেখার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ উনি না কিছু না বলে, রানীমাসি কথা বলে উনি উঠে চলে গেলেন। হাঁটতে 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 উনি ওই খোয়াইয়ের দিকে চলে গেলেন। রানীমাসি বললেন কী হলো, কবি মানুষ তো, তার কি মনে হয়েছে। তারপর দেখলে অনেক দূরে ছোট্ট, তখন গুরুদেবকে ছোট্ট করে দেখা যাচ্ছে, দূরে চলে গেছেন। একটা মানুষ একটা বোঁচকা নিয়ে, খাটো ধুতি পরে, খালি গা, একটা বোঁচকা নিয়ে, লাঠির মাথায় ওটা বাঁধা, হাঁটতে হাঁটতে আসছিল। তো গুরুদেবও এদিক থেকে সে আসছে, অন্য দিক থেকে গুরুদেব যায়, টুকটুক করে তার কাছে এগিয়ে গেলেন। তারপর দুজনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললেন। তারপরে দেখলাম দুজনেই একদিকে হাঁটতে 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 চলে গেলেন, মিলিয়ে গেলেন। সেদিন আর গুরুদেব ফিরে এলেন না। পরে গুরুদেবকে উত্তরায়ণে যখন দেখা হলো পরের দিন কিংবা তারপরের দিন, যাই হোক, তখন রানীমাসি জিজ্ঞেস করলেন, গুরুদেব আপনি সেদিন উঠে ওরকম চলে গেলেন, আর কোনো কথা হলো না হঠাৎ করে? আর তারপরে ওইখানে দেখলাম একজনের সঙ্গে আপনার দেখা হলো, আপনি তার সঙ্গে কথা বলতে বলতে কোথায় চলে গেলেন? তো গুরুদেব বললেন, হ্যাঁ,
আমি একটু গেলাম ওইখানে, মানে সূর্যাস্ত হচ্ছিল, ওইখানে যে দিগন্ত রেখায় যে রঙটা পাল্টাচ্ছিল, সেই রঙটা সেই সেই রঙটা দেখে দেখে আমি এগিয়ে গেলাম। তারপরে ওই লোকটিও আসছিল কোনো কাজ করে, সে হয়তো ঘরে ফিরছিল তার। আমাকে দেখে সে বলে, সে তো আমাকে চেনে না, সে আমাকে বলল, আমাকে পথটা একটু দেখাইন দিবি? পথটা চিনতে পারছি না, আমাকে পথটা দেখাইন দিবি? যে মানুষ পথ দেখতে বেরিয়েছে, পথ খুঁজতে বেরিয়েছে, তার সাথে না গিয়ে কি আমি পারি? তাই জন্যে আমরা একসাথে চলে গেলাম। তো এই কথাটা হয়তো খুব সামান্য একটা কথা, কিন্তু এই কথাটার মধ্যে যে আরও অনেকখানি কথা আছে, আরও অনেকখানি কি বলবো দেখা রয়েছে, সেইগুলো রানীমাসি বলতেন, এইগুলো দেখতে শিখবি, ভাবতে শিখবি। এই যে পলাশ ফুটে আছে, এই যে গরমকালে সমস্ত রঙের ফুল ঝরে গেছে, বসন্তের সব শাল ফুটছে, ওইখানে গিয়ে ওর গাছের কাছে গিয়ে বসবি, দিনের পর দিন বসবি, একটা সময় দেখবি গাছ তোর সাথে কথা বলছে। এই যে প্রকৃতিকে শুনতে হয়, প্রকৃতির কাছে যেতে হয়, শুনতে হয়। তো ওই দেখার চোখ আর দেখার মন, দেখার কান, ওগুলো এই সমস্ত শান্তিনিকেতনে না অনেক। আর বর্ষা, বর্ষার কথা বাবা, বর্ষার কথায় আমি একটু পড়িতাম, অনেক আগের কথা, তখন আমি শান্তিনিকেতনে না, কিন্তু আমি একটু শৈলজাদার কথা পড়ি। হ্যাঁ, শৈলজা রঞ্জন মজুমদার, তখনকার শান্তিনিকেতন যখন গুরুদেব রয়েছেন, সেই সময়কার বর্ষার কথা আমি একটু বলি। হ্যাঁ, আর দেখো শান্তিনিকেতনে তো কোনোদিন কোনো মূর্তি পুজো, বিগ্রহ পুজো হয় না, সেই রকম পুজোয় তো ওরা বিশ্বাস করে না। আর গুরুদেব যেটা বিশ্বাস করতেন, যে প্রকৃতির মধ্যে তিনি রয়েছেন। এই যে আজকাল আমরা অনেকেই বলি কথাটা ইউনিভার্স, ইউনিভার্সের মধ্যে সেই শক্তি, সেই তিনি রয়েছেন। সেই তিনি যে কে সে তো আমরা জানি না, দেখি নাই তারে। তিনি যে কে তাকে জানি না, দেখি নাই তারে, কিন্তু তার জন্যে যুগ যুগ ধরে মানুষ দীপখানি হাতে জ্বালিয়ে নিয়ে চলেছে তাকে খুঁজতে। সেই খোঁজাটা এক একজনের এক এক রকম, এক একজন এক একভাবে ভাবছে, সেইভাবে খুঁজছে। তো সেই সময়ে গুরুদেবের সময় শৈলজদা তখন শান্তিনিকেতনে তো অনেক দিন ছিলেন, এবং গুরুদেব ভীষণভাবেই ওনার ওপর ভরসা করতেন। তখন দীনুবাবু আর নেই, তখন সমস্ত গানের স্বরলিপি করেন শৈলজদা। তো লিখছেন 1939 সালের কথা, মানে রবীন্দ্রনাথ মারা গেছেন 1941, এটা 2 বছর আগে। তখন রবীন্দ্রনাথের যথেষ্ট বয়স হয়েছে, 78 বছর বয়স। 1939 সাল, বর্ষামঙ্গলের প্রস্তুতি চলছে, খেতে যাবার ঘন্টা পড়ল, ছেলেমেয়েরা খেতে চলে গেল। এই সুযোগে আমি গুরুদেবকে বললাম যে ছেলেমেয়েরা বলছে নতুন গান চাই, পুরনো গানে আর বর্ষামঙ্গল করা যাবে না। গুরুদেব বললেন, এই অল্প সময়ের মধ্যে কি করে আর নতুন গান লেখা যায়? অন্য আরও অনেক কাজও তো রয়েছে আমার। সেদিন এই পর্যন্ত। পরের দিন বেলা 11টায় গুরুদেব আমাকে ডেকে পাঠালেন। কাছে গিয়ে দাঁড়াতেই নতুন একটি লেখা গান আমার হাতে দিলেন। গানটি হচ্ছে ওগো সাঁওতালি ছেলে। বর্ষামঙ্গলের জন্য দ্বিতীয় গান, বাদল দিনের প্রথম কদম ফুল, পেলাম সাঁওতালি ছেলের লেখার পরের দিনই এটি পাওয়া গেল। পাওয়ার পর আমার মনে হলো, গুরুদেব তো বেহাগ সিদ্ধ মানুষ, বেহাগের উপর ওনার অনেক গান, আর খুব ভালোবাসতেন বেহাগ রাগটা। বর্ষামঙ্গলের গান বেহাগ রাগিনীতে লিখতে অনুরোধ করলে কেমন হয়। পরদিন ভোরবেলা বনমালীর সঙ্গে, বনমালী ছিলেন গুরুদেবের পরিচারক, ভীষণ ভালোবাসতেন তাকে, এবং তাকে নাম দিয়েছিলেন নীলমণি, আর আদর করে ডাকতেন লীলমণি বলে। তো পরদিন ভোরবেলা বনমালীর সঙ্গে যোগাযোগ করে একটা কাগজে বেহাগ কথাটা লিখে গুরুদেবের টেবিলে একটা চাপা দিয়ে চলে এলাম। সেটা চোখে পড়া মাত্রই, পরদিন গুরুদেবের চোখে পড়েছে, পড়া মাত্রই বনমালীকে ডেকে খুব বকাবকি করলেন, তুই যাকে তাকে এখানে আসতে দিস কেন আমার কাছে, আমার টেবিলের কাছে? আমার অন্য কাজ নেই? আমাকে কি ফরমাইশি গান লিখতে হবে এবার থেকে? বনমালী চাপা হাসি হেসে চলে গেল। কিন্তু সেই দিনই বিকেলে পেলাম বেহাগ রাগে গান, আজি তোমায় আবার চাই শোনাবারে। এরপর দিন আবার কাগজে লিখে এলাম ইমন, পেলামও, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি। আবার কাগজে লিখে এলাম, সাহস বেড়ে চলেছে আস্তে আস্তে। আবার কাগজে লিখে দিয়ে এলাম, এবার তান দেওয়া গান চাই। পেয়ে গেলাম শ্রাবণেরও গগনেরও গায়ে। সব শুদ্ধ 5টা গান হলো। 6 নম্বর গানটি গুরুদেব নিজেই লিখলেন, নিজের থেকেই লিখলেন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। 6টি নতুন গান লেখার পর গুরুদেব বললেন,
তোমার কাজ হয়ে গেল, 6টা গান তোমায় লিখে দিয়েছি, এবার তুমি থামো। আমি বললাম 1 ডিজিটের মূল্য গুরুদেব, 1 ডিজিটের তো কোনো মূল্য হয় না, অন্তত 2টি ডিজিট করে দিন, 10টা, একের পাশে একটা শূন্য চাই, 10টা করে দিন। পরের গান যেটা পেলাম সেটা হলো স্বপ্নে আমার মনে হলো। গানটি আমার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। শৈলজদা লিখছেন, শিখবার সময় গুরুদেব সেটা লক্ষ্য করেছিলেন। সারা রাত সেই গানটা মাথার মধ্যে ঘুরেছে, সেটা থেকে বেরোতে পারিনি। পরদিন প্রবল বর্ষার মধ্যে সকালবেলা যখন গুরুদেবের কাছে গেলাম, তখন তিনি বললেন, এই দুর্যোগের মধ্যেও তুমি এসেছো, ভালোই হলো। তোমাকে আমার এই গতকালের যে গানটি দিলাম সেটি সুরটি তেমন ভালো হয়নি, বুঝেছো, ওটা বদলে দিই। আমি বললাম, দোহাই আপনার, কাল সমস্ত রাত্রি গানটি সুরের মধ্যে আমি ডুবেছিলাম, এই সুরটি আমার পিছু তাড়া করেছে, দোহাই এটিকে আর বদলাবেন না। এই বলে আমি ঘোর আপত্তি জানাচ্ছি, তখন গুরুদেব মিটিমিটি হেসে বললেন, তোমাকে নিয়ে যে ঠাট্টাও করা চলে না হে, ওই গানের সুর আমারও ভালো লেগেছে। এরকম ছোটোখাটো অনেক ঠাট্টা করতেন গুরুদেব। তারপরের গানটি এলো, এসেছিলে তবু আসো নাই, জানায় গেলে। পরপর গান আসছে, এসেছিনু দ্বারে তব, নিবিড় মেঘের ছায়ায় মনে দিয়েছি মেলে। এই 2টি গান পরপর পাওয়া গেল, একের পর শূন্য বসে গেল, এবার শেষ। আমি বললাম, গুরুদেব বললেন, একের পর শূন্য বসে গেল, 10টা গান হয়ে গেল, এবার শেষ। আমি বললাম, শূন্যের তো কোনো মূল্যই নেই, অন্তত এর পাশে 2 বসিয়ে 1 ডজন করে দিন। পরের দিন আবার ওই রকমই কাগজের চিরকুটে কীর্তন বাউল 2টো কথা লিখে চাপা দিয়ে চলে এলাম। সেই সূত্রে পাওয়া গেল পাগলা হাওয়া বাদল দিনে। তারপরে 12 নম্বর গানটি হলো শেষ গান, এটি শেষ। এভাবে 12টি গান শেষ করে গুরুদেব বললেন, শোনো, এবারে আমাকে অন্য কাজে মন দিতে হবে, এবারে তুমি থামো। তুমি বুঝতে পারছো না, তোমার ওপর আশ্রমের অনেকেই কিন্তু অসন্তুষ্ট হচ্ছে, বর্ষামঙ্গলেরও কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বর্ষা চলে যাবে, তারপরে কি আর বর্ষামঙ্গল হবে? সেদিন হাত জোর করে বলেছিলাম, গুরুদেব 16 কলা পূর্ণ করে দিন, বাস, তারপরে আর চাইব না। কিন্তু সেটা বলে আসার পরেও যে গানগুলো পাওয়া গেল, মেঘ কেটে গেছে সকালবেলায়, এরপরে আবার গানের অনুরোধ, সেই একই উপায়, লিখে রেখে এলাম টেবিলের উপর বাগেশ্রী রাগ। এটি দেখে গুরুদেব আশ্চর্য হয়ে বললেন, বাগেশ্রীতে বর্ষার গান লিখতে বলছিস আমায়? বাগেশ্রীতে বর্ষার গান হয় কখনো? আমায় বলেছো, ভালো করেছো, আর কাউকে বলতে যেও না। আমি বলেছিলাম, আপনার কাছে এই নিয়মটা একেবারেই খাটে না। আমার মনে পড়ে গীতবিতানের ভূমিকায় প্রথম যুগের উদয় দিগঙ্গনে কবিতাটা আমি বলা মাত্রই, বড় একটা কবিতা, আপনি তৎক্ষণই তার সুর দিয়ে দিয়েছিলেন। আমার তো মনে হয় আনন্দবাজারের সম্পাদকীয় স্তম্ভটি আপনার হাতে দিলে আপনি তাতেও সুর দিয়ে দেবেন। তখন বললাম যে, আপনি তো লিখেছেন, বাগেশ্রীর আগে তো বর্ষার গান আমরা আগে পেয়েছি। তখন গুরুদেব বলে, না, কক্ষনো না। তক্ষুনি আমি শৈলজাদার কথাই বলছি, তক্ষুনি আমি শেলফ থেকে গীতবিতানের বই এনে তাকে খুলে দেখিয়ে দিলাম, যে রাতে মোর দুয়ারগুলি। আশ্চর্য, প্রায় পুরো গানটা গুরুদেব বসে শুনলেন। পরদিন পেলাম বাগেশ্রীতে সঘন গহন রাত্রি ঝরেছে শ্রাবণ ধারা। আমি সুরটি ভালো করে শুনে নিয়ে স্বরলিপি তৈরি করতে নিলাম। তারপরের গানটি এলো, ওগো তুমি পঞ্চদশী। এই গানের পরেই গুরুদেব বলেছিলেন, আর বর্ষামঙ্গলের গান নয়। এই গান লেখা নিয়ে আশ্রমে হইচই আরম্ভ হয়ে গিয়েছে, এদিকে শরৎকাল আসছে, বর্ষামঙ্গল আর কত পিছবে তুমি? লাইব্রেরির বারান্দায় বর্ষামঙ্গল হলো, সেই যে 1939 সালের কথা বলছি। লাইব্রেরির বারান্দায় বর্ষামঙ্গল অনুষ্ঠান আরম্ভ হলো, সব নতুন লেখা গানগুলো আর আগের 6টা গান পুরনো ছিল সেইগুলো দিয়ে হলো। কিন্তু অনুষ্ঠান যখন মাঝামাঝি, তখন প্রচণ্ড জোরে বৃষ্টি এলো। তখন তো অনুষ্ঠান থেমে যেতে হবে। ও না, বৃষ্টি এলো না সেবারে। গুরুদেব তখন খুব অসুস্থ, তো বারে বারে প্রতিমা দেবী জানাচ্ছেন, খবর পাঠাচ্ছেন যে অনেকক্ষণ হয়ে গেছে, এবার গুরুদেব চলে আসুন, এবার গুরুদেব চলে আসুন, বাড়ি ফিরে আসুন আর কি। তো তখন শৈলজা বললেন যে, ঠিক আছে, পাগলা হাওয়া বাদল দিনে গানটা শুনে তারপরে আপনি যান। তো উনি বসে শুনলেন, তারপরে চলে গেলেন। তো যেই গুরুদেব চলে গেলেন, অনুষ্ঠানও বন্ধ হয়ে গেল। এই অসমাপ্ত বর্ষামঙ্গল উৎসবের কয়েকদিন পরে গুরুদেব বলেছিলেন আরেকটা বর্ষামঙ্গল করার কথা, যে গানগুলি গাওয়া হয়নি সেইগুলো নিয়ে। আর এই বর্ষামঙ্গলের নাম দিলেন বাসি বর্ষামঙ্গল। উদয়ন বাড়ির সামনে বাসি বর্ষামঙ্গল সেদিন হলো। তো তখন গুরুদেব বললেন, কি তোমার 16 কলা পূর্ণ হলো? তো এই তো শান্তিনিকেতনের বর্ষার গল্প হলো।
তুমি যদি আমাকে না থামাও তাহলে কিন্তু এই চলতেই থাকবে। মানে এই গল্পগুলো তো আমাদের কাছে খুব মানে ইন্টারেস্টিং, খুব এইভাবে একজনকে ফরমাইশ করছে, লিখে দিচ্ছে একটার উপর না একটা। সম্পর্ক, জানো সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্কগুলো ছিল তখন অসাধারণ অসাধারণ। আমার মনে আছে আমি আমার ইংরেজি আমার অনার্স ছিল, কিন্তু আমার পাস কোর্সে আমার পেপার ছিল ফিলসফি ক্লাসে যখন দর্শন ভবনে যেতে হতো। আমার যিনি টিচার ছিলেন তিনি, তখন তার খুব একটা বয়স নয়, 30-এর কোঠায় বয়স, লম্বা সুন্দর চেহারা, একটা এমনি হাত খোপা করে আসতেন, জানো, কোনো সাজ নেই, একটা দোলন চাপা লাগাতেন মাথায়, ব্যাস সেই দোলন চাপার গন্ধে না পুরো ক্লাসরুমটা ম করতো। আমি পড়ায় মন দিতে পারতাম না, এত সুন্দর। একদিন বলে ফেলেছিলাম দিদিকে যে ওই দোলন চাপার গন্ধটা যে কী ভালো লাগে, আমি আগে কখনো কলকাতায় দোলন চাপা দেখিনি। পরের দিন যখন ক্লাসে এলেন আমাকে একটা দোলন চাপার গোছা এনে দিলেন, এরকম গোছার মধ্যে এমনি করে দোলন চাপাগুলো হয়, এটা এনে দিলেন। আর মনে আছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন শিশিরবাবু। বয়স হয়েছিল, শীতকালে প্রথম দুটো ক্লাস সকাল 6টা থেকে 8টা, দুটো ক্লাস পর শিশিরবাবু ক্লাস। তো অত সকালবেলা শান্তিনিকেতনে শীতও পড়তো ভীষণ। তো শিশিরদা মাঝে মাঝেই বলতেন যে হ্যাঁ রে, তোরা এই গৌর প্রাঙ্গণে বসে ক্লাস করবি না আমার বাড়িতে আসবি? না শিশিরদা, আপনার বাড়িতে যাব। সেই বাড়িতে যাওয়ার একটা কারণ ছিল, কেন বাড়িতে যাব, আমাদের ছোট ডিপার্টমেন্ট, আমার ইংলিশ ডিপার্টমেন্ট, আমাদের বছরে আমরা 5 জন ছাত্রছাত্রী, 3 জন মেয়ে আর 2 জন ছেলে, 5 জনকে নিয়ে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট। আমরা 5 জনে 5টা সাইকেল নিয়ে চলে যেতাম সকালবেলা রতনপল্লীতে শিশিরদার বাড়িতে। সাইকেল রেখে ওখানে ওনার শান্তিনিকেতনে সব বাড়ির সামনে দেখবে চাতাল একটা থাকে, উঠছি, শিশিরদা ঘর থেকে শুনেছেন, শুনে বলে ওই আমার ভ্রমর গুঞ্জনের দল চলে এসেছে, বস তোরা সব বস। আমরা ওই চাতালে বসতাম। একটু পরে শিশিরদা একটা বড় রেকাবিতে 5টা কাপ, সেই কাপের অনেকগুলো কাপের হ্যান্ডেল ভাঙাও থাকতো, ছোটো ছোটো 5টা কাপে 5 কাপ হরলিক্স আর 10টা মেরি বিস্কিট নিয়ে আসতেন, বলে নে আগে খা, তারপরে পড়া হবে। আমরা তখন ওই বয়স, হ্যাঁ, সব মানে উঠতি বয়সের ছেলে মেয়ে, তারপরে থাকি হস্টেলে, সারাক্ষণ বুবুক্ষু, মানে পারলে ইট কাঠ পাথর সব খাই আর কি, যা পাই তাই খাই। তো সেই শিশিরদার বাড়ি গেলে হরলিক্স খাওয়া হবে আর বিস্কিট খাওয়া হবে, কিন্তু কি যে স্নেহ, মানে একদম পিতৃ স্নেহে পড়াতেন, কি যে ভালোবাসতেন আমি বলতে পারবো না। আর ক্লাসগুলোর কথা তোমায় কী বলো, আমাদের ক্লাসে যাওয়া মানে হতো একটা খাতা, একটা কলম, বড়জোর কখনো একটা বইও নিতাম না, আমাদের যিনি শিক্ষক তিনি বলতেন খাতায় লিখে নিতাম। আর থাকতো যেটা হাতে থাকতোই, সেটা হচ্ছে আসন, কারণ মাঠে তো গিয়ে বসতে হবে। এবার মাঠে আসন পেতে বসে আমরা ক্লাস করছি, এরকম গোল করে বসে সবাই, স্কুলের ছেলেমেয়েরা, আমরা এখানে ক্লাস করছি, ওখানে ক্লাস 9 ক্লাস হচ্ছে, ওইখানে জিওগ্রাফি ডিপার্টমেন্টের ক্লাস হচ্ছে। ও পাশাপাশি, হ্যাঁ, খুব কাছাকাছি না হলেও, বড় তো গৌর প্রাঙ্গণ বড়, তারপর ওইদিকে আম্রকুঞ্জ আছে, ওইদিকে শালবিথি আছে, সব জায়গায় ঘুরে শালবিথিতে না, আমলকি কাননে। বর্ষাকালে কোথায় হতো? বর্ষাকালে আমরা তখন ওই কোথায় ছায়া, সেগুলো সিংহসদনের ভেতরে ঢুকে গেলাম, সেও গল্প আছে। বর্ষাকালে কি করতে? হ্যাঁ, বর্ষাকালের কথাতেও আসছি। আর আমরা যেহেতু কলেজে পড়তে গেছিলাম, তখন তো একটু বড় হয়ে গেছি, ওই যে আমরা গৌর প্রাঙ্গণে বসে ক্লাস করতাম, তখন ক্লাস হচ্ছে, ক্লাস শুনছি, আর নড়ি নিয়ে ছুঁড়ে একে ছড়ে দিচ্ছি, ওকে ছড়ে, এরম করে অনেক বন্ধুদের মধ্যে মন দেওয়া নেওয়াও হয়েছিল, এবং পরবর্তীকালে তাদের মধ্যে বিয়েও হয়ে গেছিল, এসবও হয়েছিল। তা একটা বর্ষার ক্লাসের কথা তুমি যখন বললে মনে আছে, আমরা ওরকম গৌর প্রাঙ্গণে বসে ক্লাস করছি, হঠাৎ দেখছি একটা মাথায় জল পড়লো, তাকালাম, মেঘ আছে কিন্তু বৃষ্টি শুরু হয়নি, তারপর আরেকটা ফোঁটা করতে করতে ফোঁটাগুলো বড় হচ্ছে, ক্লাস হচ্ছে। তো একটুখানি থামলেন আমাদের যিনি শিক্ষক, বৃষ্টি পড়ছে, হ্যাঁ ঠিক আছে, করতে করতে তখন বৃষ্টিটা বেড়েছে, তখন বললেন তাহলে কি করা যায়, তাহলে দেখ তো লাইব্রেরির বারান্দা খোলা কিনা। তো আমরা দেখলাম লাইব্রেরির বারান্দা খালি, সেখানে কেউ ক্লাস নিচ্ছে না, মানে কোনো ক্লাস হচ্ছে না আর কি। আমরা দৌড়ে গিয়ে লাইব্রেরির বারান্দায় ঢুকেছি, বসে সেখানে আমাদের শেলি বা কিটস কিছু রোম্যান্টিক পোয়েটস পড়ানো হচ্ছে, আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তখন কি আর মন লাগে শেলি কিটসে, আর লাল মাটি, কাঁকড়ের ওপর বৃষ্টি পড়ছে, আর রটিং পেপারের মতন সেই শুষে নিচ্ছে সেই জল, আর তার ছিটিগুলো এসে বৃষ্টির এটা ছাট, আর ওইখান থেকে মাটিতে পড়ে যে
জলগুলো সেগুলো ছিটকে এসে পড়ছে আর আমরা ধীরে ধীরে দেওয়ালের দিকে সরতে সরতে একটা সময় দেওয়ালে ঠেকে গেছি, কিন্তু তখনও ভিজে যাচ্ছে, এই দিকগুলো ভিজে যাচ্ছে বর্ষাচলে। তখন আমরা বললাম আজকে আর পড়বো না, আজকে ছুটি। ঠিক আছে, আজকে ছুটি। আমরা সব বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা চললাম সঙ্গীত ভবনের দিকে, কারণ সঙ্গীত ভবনে আমাদের তার কিছুক্ষণ 1 ঘন্টা পরেই আর কি আমাদের গানের ক্লাস, নাচের ক্লাস, ওখানে নাচ গান শিখতে যেতাম। সবাই গেছি আর সঙ্গীত ভবনে যাচ্ছি আর বৃষ্টি তাড়া করে আসছি একেবারে করতে, সাইকেল দিয়ে যেতে যেতে গিয়ে কালো বাড়ির সামনে, ওখানে কালো বাড়ি আছে না আলকাটার কলা ভবনের, কালো বাড়ির সামনে সাইকেল রেখে ঢুকে গেছি সঙ্গীত ভবনের। ঢুকেই খুব বড় বাঁধানো স্টেজ, সেখানে একদম এক্সটেম্পোর শুরু হয়ে গেল আমাদের বর্ষামঙ্গল নাচের। আর অনেক মেয়ে, তো এমন তো নয় কলকাতার মতন নয় যে 4 জন নাচের মেয়ে কি 5 জন গানের ছেলে, ওরকম তো নয়, প্রচুর নাচের মেয়ে, ছেলেরাও নাচতো, মেয়েরাও নাচতো, গানের প্রচুর গলা, নাচের প্রচুর ছেলে মেয়ে। আমরা নাচের দল 2 ভাগে ভাগ হয়ে গেছি। নাচের দল পুরো স্টেজটাকে ঘিরে আমরা নাচছি, আর পাশ দিয়ে 2 ভাগে গানের দল বসে পড়েছি গান গাইতে। মিনিট 10 এরম করতে করতে আমাদের মণিপুরীর মাস্টারমশাই জিতেনদা শ্রীখোলটা গলায় ঝুলিয়ে চলবে, ও আজকে বর্ষামঙ্গল হচ্ছে চলো বলে এসে উনি দুপক করে এরকম ঘুরে আমাদের মাঝখানে দাঁড়িয়ে পড়লেন, তবলাটা বাজিয়ে, শ্রীখোলটা বাজিয়ে, আর উনিও নাচতেন। তখন আমাদের গান হচ্ছে পাগলা হাওয়া বাদল দিনে, উনিও নাচছেন, সঙ্গীত ভবনের ছেলেমেয়েরা গাইছে, আর আমরা প্রচণ্ড নাচছি ওনাকে ঘিরে। তার একটু কিছুক্ষণের মধ্যেই কেলুদা এসে পড়লেন, কেলু নায়ার, আমাদের কথাকলির টিচার। কেলুদা বললেন আমিও আছি বলে, কেলুদা একটা স্টিক থাকতো, কথাকলি যে নাচের ক্লাস হতো না, ওই স্টিকটা মাটিতে তালগুলো করে করতে, কেলুদাও মাঝখানে এসে পড়লেন। এসে পড়ে বর্ষার একের পর এক বর্ষার গান হয়ে চলেছে। কেলুদা নেচে চলেছেন কথাকলি শৈলীতে, জিতেনদা নেচে চলেছেন মণিপুরী শৈলীতে, আর আমরা মেয়েরা, ছেলেমেয়েরা যারা নাচছি তারা 2 ভাগে ভাগ হয়ে গেছি, একদিকে তারা কথাকলিতে আর একদিকে মণিপুরীতে। এই এক্সটেম্পোর চলছে, গানের পর গান। আর কি আনন্দ তেমনি, মানে তার মধ্যে শিক্ষকরাও রয়েছেন, তার মধ্যে ছেলেমেয়েরাও রয়েছে, সব আমরা একাকার। তারপরে একটা সময় ঘণ্টা পড়তে শুরু করেছে। ঘণ্টা মানে শান্তিনিকেতনের ঘণ্টা যারা পড়েছে তারা জানে ঘণ্টার নানান রকম ভাষা আছে, নানান রকম ছন্দে ঘণ্টা পড়ে। 2 ছন্দে যখন ঘণ্টা পড়ে তার মানে হচ্ছে এবার খেতে যাবার সময়। 2 ছন্দ মানে একটু ঢং ঢং, আবার গ্যাপ, আবার ঢং ঢং। ও আচ্ছা, এটা হচ্ছে খেতে যাওয়ার ঘণ্টা। যখন মন্দিরে যাবার, বুধবারে মন্দিরে যাবার ঘণ্টা হচ্ছে ঢং ঢং ঢং, তারপর বেশ 10 সেকেন্ড কিছু নেই, আবার ঢং ঢং, এরকম। ওই গ্যাপে 3টে ঘণ্টা, তার মানে এবার মন্দিরের ঘণ্টা। সব ঘণ্টা অনেক রকম, 7-8 রকমের ঘণ্টা আছে। কি এখনই মন্দিরে কিচেনের ঘণ্টা পড়ে যাচ্ছে, তার মানে ডিনার টাইম। তখন ঘড়িতে দেখছি 8টা বাজে। আমরা এসেছি সেই বিকেলবেলা 3টে-4টের সময়। ভাবো এতক্ষণ ধরে চলেছে আমাদের বর্ষামঙ্গল, মন কি থামতে চায় তখন মানে পুরো দমে একদম মানে কৃষ্ণণ্ডয় পৌঁছে গেছি আমরা একেবারে অনুষ্ঠানের। কিন্তু তখন তো সব কিছু নিয়ম ধরে তো চলতে হবে, সুতরাং অনুষ্ঠান থামতে হবে। অনুষ্ঠান থামিয়ে দিতে হলো। গুরুরা চলে গেলেন তাদের জায়গায়, সবাই খেতে যাবেন, ছাত্রছাত্রীরাও যে যার মতন কিচেনের দিকে হাঁটা দিয়েছে। আমি সাইকেল নিয়ে আস্তে আস্তে আসি, মনটা খারাপ, মনটা পড়ে রয়েছে ওই অনুষ্ঠানটার মধ্যে, বোধ হয়ে রয়েছে এটার মধ্যে। সেই জীবনটা যখন হেঁটে আসছি বিড়লা, আমাদের শ্রীসদন হস্টেল, তারপরে বিড়লা হস্টেল, তারপরে গোয়েঙ্কা হস্টেল না বিড়লা হস্টেল মনে নেই, কোনো একটা হস্টেলের 3 তলার ওপর থেকে কোনো একজন সিনিয়র দিদি, মানে রিসার্চ স্কলার, তিনি রেওয়াজ করছেন তার গানের। আমি শুনছি তানপুরা বাজিয়ে খুব টেনে টেনে গানটা গাইছেন, তুমি যেও না আমার বাদলের গান হয়নি যে সারা। ওই যে আমি বলছি না যে মনের ভেতরে এটা, এই গানটা তুমি যেও না তুমি যেতে দাও গেল যারা, গানটা শুনলাম, একটা গান হচ্ছে, কিন্তু সেই গানের যে একটা অনুরণন মনের ভেতরে যে ভাবটা সৃষ্টি করছে, ওইটাই যেটা বারে বারে শুনতাম রানীমাসির কাছে, বারে বারে গুরুদেবের কাছে, যে মনটাকে না অ্যাবজর্ব করার একটা দিতে হয়। সেই তখন আমার যে ভাবটা হচ্ছে, চোখে জল এসে যাচ্ছে তখন, যে তুমি যেও না আমার বাদলের গান হয়নি যে সারা। তিনি কি সেটা ভেবে গাইছেন? তাই সে তো রেওয়াজ করছে, কিন্তু আমি যখন গানটা শুনছি আমার ভেতরে একটা তোলপাড় হচ্ছে তখন। তো শান্তিনিকেতনের দিন একেবারে অন্যরকম দিন। কি দারুণ।
যাকে তোমার আরো গল্প শুনতে চাই, কিন্তু আরো জানতে চাই পরবর্তী জীবন, শান্তিনিকেতনের পর দূরদর্শনে আসা। হ্যাঁ, দূরদর্শনে চা আর একটা দিই, গরম চা? না, ঠিক আছে, ঠান্ডা ভালোই লাগছে। একটু জল খাবে? না, ঠিক আছে। দূরদর্শনে আসাটা কখনো ভাবতে পারিনি। দূরদর্শন মানে কোনোদিন চাকরি করবো এসব আমি ভাবিনি। কলকাতায় চলে এলাম, বিয়ে হয়ে গেল। শান্তিনিকেতন পর্বের পরে কলকাতায় এলাম, এসে বিয়ে হয়ে তখন যাদবপুরে MA-তে ভর্তি হলাম। বিয়ে হয়ে গেছে তখন। সেই সময় আমার শ্বশুরবাড়িতে যেটা ছিল, দক্ষিণী আছে, নাচ গান যত সেসব যত মানে খুশি সব করবে করো, কিন্তু বাড়ির ছেলেরা এবং মেয়েরা কাউকেই বাইরে গিয়ে চাকরি করা, এটা আমার শ্বশুরমশাইয়ের, তখনকার দিনের মানুষ তো একদম উনি এটা মেনে নিতে পারতেন না, ছেলেদেরও কোনো দিন চাকরি করতে দেন। তো যাই হোক, আমি তখন MA ক্লাসের ছাত্রী। আমার এক বন্ধু তখন জয়েন করেছে সবেমাত্র, দূরদর্শন কাজ করতে এসেছে, শুরু হয়নি কিন্তু ওইসব শুরু হয়নি। এটা হচ্ছে কোন মাস, ধরো মার্চ এপ্রিল অগস্টে দূরদর্শন সার। তো ইন্দ্রজিৎ বলে, শোন আমাদের ওখানে মানে প্রচণ্ড কাজ হচ্ছে, আমরা জমিয়ে কাজ করছি, 100 ঘন্টার প্রোগ্রাম আমরা আগে রেকর্ড করব, তারপরে দূরদর্শন আমরা টেলিকাস্ট শুরু হবে আর কি, লঞ্চিং হবে। তখন একদিন দেখতে গিয়ে অনেকজন, ক্লাসের অনেকজন মিলে দূরদর্শন দেখতে গেছি কীরকম কাজ হচ্ছে। ফানি, আমাদের ইন্দ্রজিৎ আমাদের ঘুরিয়ে সব দেখাচ্ছে। তখন সে অভিযান থেকে রেকর্ডিং হতো, ঘুরিয়ে দেখাচ্ছে, দেখছি। তারপরে যখন সব দেখা টাকা হয়ে গেছে, আমরা ক্যান্টিনে বসে, সেই বয়সের ছেলে মেয়ে ক্যান্টিনে বসে প্রচণ্ড আড্ডা হলো। এবার যখন সবাই উঠবো, তখন আমাকে আস্তে করে ইন্দ্রজিৎ এসে বললো, তুই শোন, তুই যাস না, তোর সঙ্গে একটু কথা আছে। আমি, কেন রে? তুই থাক না বলছি। তো থেকে গেলাম। তারপর আমাকে নিয়ে, তুই আমার সঙ্গে আয়। কোথায়? তুই আয় না বলে আমাকে সোজা নিয়ে চলে গেলেন তখন আমাদের প্রথম ডিরেক্টর দূরদর্শনের মীরা মজুমদার, তার ঘরে। ভীষণ মাতৃসমা মহিলা, কিন্তু সাংঘাতিক পার্সোনালিটি, সাংঘাতিক। মানে চট করে তার সামনে গিয়ে যে কোনো কথা বলা যেত না, গেলে একটুখানি মানে মাথাটা নিচুই হতো। তো মীরাদি বললেন যে, তুমি কি পড়ো? তখন আমি বললাম যে, আমি MA পড়ি। ও, তোমার বিয়ে হয়ে গেছে? বললাম, হ্যাঁ, আমার একটা বাচ্চাও আছে। তখন শ্রেয়া জাস্ট জন্মেছে আর কি, জাস্ট কয়েক মাস, 2-3 মাস। তখন বললেন যে, তুমি আমাদের এখানে এসো কাজ করতে, আমরা এখন সব নতুন ছেলে মেয়ে নিচ্ছি, তুমি এখানে অ্যানাউন্সমেন্ট করতে এসো। আমি বললাম, না, আমি তখন না কিরকম একটা ভীষণ আদো করে কথা বলতাম, কথা এলানো, সবাই আমাকে সে নিয়ে খেপাতো, হলদে বলতে পারতাম না, বলতাম হালদে, এরকম আর কি, এলানো কথা ছিল। সেই নিয়ে কত যে খেপিয়েছে মানে আমার বাড়ির লোক এবং আমার বন্ধু বান্ধবরা। আমি বললাম, না, ওইসব আমি বলতে পারবো না, কাজ করতে করতে সব শিখে যাবে, তুমি এসো। তখন আমি বেরিয়ে, মানে ওনার ঘর থেকে, ওনার সঙ্গে আর কি তর্ক করবো, বেরিয়ে এসে ইন্দ্রজিৎকে বললাম, শোন, আমার দ্বারা এসব হবে না, এসব আমি করি, ওখান মতন করিস না, ভীষণ আমাকে বকেটকে দিল। বাড়ি গিয়ে ভেবে দেখ। তারপর বাড়ি এসে তো ওইটাই মাথায় ঘুরছে যে, তাহলে কি যাই এটা হচ্ছে। করতে চলে গেলাম দূরদর্শনে। আর কাজ করতে কিচ্ছু জানতাম না, জানো, কিচ্ছুই সত্যি আমি জানতাম না। কাজ করতে কাজ শিখেছি, দীর্ঘ 39 বছর দূরদর্শনে। তারপর প্রতিদিন কাজ করতে যতটুকু কাজ শিখেছি। প্রথম কাজ মনে আছে, যেদিন প্রথম দিন করেছিলে? প্রথম দিনের মনে আছে বাবা। না, প্রথম দিন মানে রেকর্ডিংয়ের আগে আমাকে পঙ্কজদা পাঠিয়ে দিলেন শাওলি মিত্রর বাড়িতে, তাকে ইন্টারভিউ নেওয়া হবে। সে বছর বোধহয় ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য উইমেন, এরকম কিছু একটা ছিল যতদূর মনে পড়ছে। শাওলিকে গিয়ে ইন্টারভিউ করে এসো। হ্যালো, আমি কিছু জানিই না, শাওলি মিত্র মানে ওইসব অত নাটক নিয়ে তো আমি অত কিছু জানি না, আমি কি ইন্টারভিউ করব, ও তোমাকে সব বলে দেবে। গেলাম। তো যাই হোক, সেখানে শাওলিদির বাড়িতে বসে তাকে ইন্টারভিউ করতে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু যেদিন প্রথম লাইভ বসেছি এর সামনে, ক্যামেরার সামনে, আর ওই আমাদের সিগনেচার ইমেজ ঘুরে যখন নামাতে আসছে, ফ্লোর ম্যানেজার যখন 9, 8, 7 করতে যখন রোল ক্যামেরা তো হয়ে গেছে, তার আগে এসেছে না, আমি না বুঝতে পারছি আমার এখানের ভেতরের মাসেলগুলো কাঁপছে। কিন্তু ওই অনেক ভুল করতে শিখেছি গো, অনেক ভুলে গেছি, কত রকম যে ভুল হয়েছে। বকুনি খেয়েছি? হ্যাঁ, আর তখন তো ছোট ছিলাম, অনেক বকুনি খেয়েছি। বকুনি খেতে সাজগোজ নিয়ে বকুনি খেয়েছি। ফুল লাগাতাম, শান্তিনিকেতন থেকে গেছি, ফুল লাগাতাম, এবার ছোট ফুল লাগাই, তারপর আর একটু বড় ফুল লাগাই, তারপরে একটা সময় খুব কুর্চি ফুটেছে, হ্যাঁ, বেগুনি রঙের, এই যে আমার এই শাড়ির রঙের আরেকটু হালকা এই রঙের কুর্চি ফুটেছে,
আমি বেশ একটা এত বড় থোকা পেয়েছি, নিয়ে আমি লাগিয়েছি। তখন লম্বা চুল ছিল, খোপা করে এখানে লাগিয়েছি, বসেছি। অভিজিৎ দা প্যানেলে সেদিন, অভিজিৎ দা আমাকে বলছেন গাছ সরাও, গাছ সরাও। আমি ভাবছি গাছ, কোথাও তো গাছ নেই। অত ফুল লাগিয়েছি, সে গাছ সরাবো, গাছ সরাবো। কত রকম হয়েছে বাবা, অনেক রকম। কিন্তু তখন ভয় পাওয়ার পর তো মন খারাপ হয়েছে, যার যাবো না আজকে, এত বকুনি খেয়েছি। না 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 না, ওটা তখন পরিবারের মতো। আবার দূরদর্শন তখন ছোট্ট একটা, আজকের মতন এরকম হয়নি যে সবাই অফিসে কাজ করতে আসছে, যে যার কাজ করে চলে যাচ্ছে, কারোর সঙ্গে কারোর দেখা হচ্ছে না, তা না। ছোট্ট পরিধির মধ্যে তখন অফিসের মতোই, হ্যাঁ কলেজের মতন সবার সঙ্গে সবার দেখা হচ্ছে। যারা কাজ করে তারা শেখাচ্ছেন প্রতিদিন, এরম করে বলবে না, ওরম করে বলবে, ওটা কেন করলে, সেটা কেন করলে, এই হবে সেই হবে। আবার ভালো হলে বলছেনও। মেরাদি মাঝে মাঝে দেখে, আমাদের সকালবেলা একটা প্রোগ্রাম মিটিং হতো 10টার সময় প্রতিদিন। আগের দিনে টেলিকাস্ট মানে কি হলো ট্রান্সমিশনে, সেই নিয়ে কথা হতো। ট্রান্সমিশন মিটিংয়ে অ্যানাউন্সার এই করেছে, আর আমি আর কে, তখন আমরা তো ছোট না, ওদের থেকে সবার থেকে তো ছোটো ছিলাম। এই করেছে সেই করেছে, অনেক এরকম থাকতো নালিশ মাঝে মাঝে। তো আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট এএসডি ছিলেন শিপ্রাদি, খুব ভালোবাসতেন আমাদের। শিপ্রাদি বলছে, শোনো আমার সুন্দরীদের নিয়ে কোনো কিছু বলো না, ঠিক আছে, যা করছে করুক, ও আস্তে আস্তে শিখে যাবে, যা বলার আমি বলবো, তোমরা কেউ কিছু বলো না। খুব প্রশ্রয় পেয়েছি জানো, খুব প্রশ্রয়। বকুনি খেতাম প্রডিউসারদের কাছ থেকে, যারা যারা আমাদের সেকশন নিয়েছেন, যখন এটা কেন করলে, ওটা কেন, এমনি কেন লিখেছো। অমনি করে লিখতেও শিখে গেছি। আজকে যে লিখতে পারি সেটার জন্যে কিন্তু পুরো ক্রেডিট আমি দেবো পঙ্কজদাকে। এই যে লেখা মানে কীরম করে লিখতে হবে, বেশি হবে না, কম হবে না, যথাযথ হতে হবে, বা কথা যথাযথ বলতে হবে, বেশি বলবে না, কম বলবে না, এই সমস্ত কিন্তু কাজ করতে করতে শিখি। যখন বকেছেন খুব রাগ হয়েছে, চোখ থেকে জলও পড়েছে, কিন্তু অমনি করে শিখে গেছি। আর কোনো দিন অপমানিত লাগেনি জানো, কখনো অপমানিত লাগেনি। কারণ একটা বলার মধ্যে বা শেখানোর মধ্যে একটা প্রথমত দেওয়া এবং নেওয়া দু তরফ থেকেই আমি বলছি, নিতেও জানতে হয়, আর যিনি দেন তাকেও দিতে জানতে হয়। তার মধ্যে একটা স্নেহ যে ছিল সেটাও বুঝতে পারতাম, আর আমরা যে নিতাম সেটা নেওয়ার মধ্যেও কিন্তু এই ইগো, আমাকে কেন বললো, ওইসব আমাদের ওই সময় ছিল না, এগুলো একদমই ছিল না। সুতরাং ওই খুব খারাপ টারাপ লাগে। তারপরে তোমার এই সিনেমার জগৎ, অভিনয়ের জগতে কি করে আসা হলো? কতগুলো অনেক ছবি করেছো তুমি। হ্যাঁ, অনেক ছবি করেছি। সেটা শ্বশুর মশাই রাগ করেনি? বাবারে, দেখেছিলেন রাম রাবণের যুদ্ধ, তাই না? কিন্তু যুদ্ধে জয় করে ফেলেছি। না, জয় করে ফেলেছি বলতে পারবো না। 75 সালে দূরদর্শন জয়েন করলাম অগস্ট মাসে। জানিয়ে জয়েন করেছিলেন না জানিয়ে? না জানিয়ে, জানিয়েছিলাম শাশুড়িকে আর আমার স্বামীকে। তো বিশ্ব বলল, সে করেছো করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাবাকে আমি কিছু বলতে পারবো না, সেটা তুমি সামলে, আমি কিছু বলতে পারবো না। আর মাকে যখন বললাম, মানে আমার শাশুড়ি মাকে, তো মা বললেন যে বাবা তো একেবারেই মেনে নেবেন না, খুব অশান্তি হবে বাড়িতে বাবু, আমি তো একটু কী করবি বাবা। আর মায় বেচারি ভয়, তার মুখ শুকিয়ে যাচ্ছে। আর আমি বললাম, কিন্তু আমি তো করবো। এই যে 89-এর 1 জানুয়ারি আমার শ্বশুরমশাই মারা গেছেন, আর 75 সালে, 75 থেকে 89 কুরুক্ষেত্র। সোজাসুজি আমাকে বকতেন না শ্বশুরমশাই, ঠাড়ে ঠোরে বলতেন, কিন্তু বকুনি খেত আমার শাশুড়ি। তোমার প্রশ্রয় বাড়ির বউ চাকরি করতে গেছে, তুমি প্রশ্রয় দিয়েছো। ও খুব অশান্তি হয়েছে, সেসব কথা আমি আর মনেও করতে চাই না, কিন্তু চালিয়ে গেছি। আমার পেছনে যদি আমার শাশুড়ি না থাকতেন তাহলে আমি করতে পারতাম না। দারুণ। আর তারপরে অভিনয়ে কি করে এলে? অভিনয় না অনেক পরে, যখন দূরদর্শনে কাজ করি তখন অনেক মাঝে মাঝেই ডাক পাই। তখন ওই অন্যান্য চ্যানেল আস্তে আস্তে শুরু হচ্ছে। তখন 13 পার্বণ বলে একটা হতো, মনে আছে? সনিক্সের বিভাসদা সেখানে একটা কি করছেন, আমাকে ডাকলেন যে ছোট ছোট 13 দিনের বোধহয় একটা সেটা। কিন্তু ওই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তো ওটা করা যাবে না, সেটা করতে দেবে না। তখন খুব ডিসক্রিটলি তো সেটা করতে পারলাম না। কিন্তু তারপরেও ছোট ছোট এরকম নাটক করতে এসো, কিংবা এই সিরিয়াল ওরকম করে আসেনি। ওই একদিনের গল্প কি বলো একটা হতো রবিবার ইটিভিতে, শুধু তোমারই জন্যে, এরকম অনেক ছোট ছোট কাজ এসেছে, আর লুকিয়ে করেছি। আর
তখন তো দূরদর্শন বড় হয়ে গেছে, আমরা নতুন এখানে চলে এসেছি। তখন কিন্তু ওই ছোট জায়গায় যে একটু পরিবারের যে হৃদ্যতাগুলো ছিল, ভালোবাসাগুলো ছিল, বড় জায়গায় অনেক লোক এসে গেলে যা হয়। তারপর অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা ট্রান্সফার হয়ে এসেছে, দিল্লি থেকে এসছে, লখনৌ থেকে এসছে, নানান শ্রীনগর থেকে এসছে। না তখন না আর ছিল, তখন একটা অফিস হয়ে গেছে, অফিসে কাজ করতে সবাই আসে, আমরাও যাই, কাজ করে চলে আসি, ওই রকম। তখন কিছু লোকের খুব রাগ হতো যে কেন, মানে প্রথমে তো আমাদের উপর একটু রাগ হতো, যারা অফিসে নির্মাণে যারা আছে তাদের অনেক বেশি কাজ, সারাদিন ধরে তারা কাজ করে একটা অনুষ্ঠানকে দাঁড় করাচ্ছে, নির্মাণ করছে। আমার আর চৈতালির কী কাজ, যাচ্ছি, সাজছি, বলছি, লোকে আমাদের চিনছে, আমাদের কাছে অটোগ্রাফ চাইছে। এই খুব স্বাভাবিকভাবেই কিছু কিছু মানুষের তো একটু রাগ হতো যে খেটিমড়ি আমরা, চেনে অথচ ওদের। তো সেসব তো হতো একটু। সেই সময় ছোটোখাটো কিছু কাজ করেছি, মানে সাহস দেখিয়ে করেছি, বলে দেবো কিন্তু, জানলে কিন্তু, জানিস তো ওনার কিন্তু ওটা চোখে পড়েছে, ওনার কিন্তু এইসব হতো, ভয় ভয় করেছি, কিন্তু ডিসক্রিটলি করেছি, করিনি যে তা না, এবং সবসময় ভয় কাজ করেছে। আরও অন্যান্যরা পরে যারা কাজ করেছে তারা ভয় করেনি, আমি ভয়কে জয় করেছি বলবো না, কিন্তু যা হবার হবে বলে করে দিয়েছি। করে তারপরে একটা সময় যখন একটু বেশি কাজ করতে শুরু করলাম, তখন রাজমণি রায় বলে আমাদের একজন ডিরেক্টর এলেন। তিনি খুব মানুষ ভালো ছিলেন, তাকে মানুষ ভালো ছিলেন বলে আমার মতে মত দিয়েছিলেন বলে মানুষ ভালো বলছি, ছিলেনও ভালো, স্নেহশীল মানুষ ছিলেন। তাকে গিয়ে আমি বললাম যে আমার এরকম কাজ আসে, আমার খুব এগুলো করতে ইচ্ছে করছে, তো নিয়ম তো নেই। তো উনি তো হিন্দি ভাষী, দিল্লি থেকে এসেছিলেন। তো मुझे ये काम करने का बहुत शौक़ है, मैं करना चाहती हूँ। तखन उन्हें बोलें ठीक है, आपने बोला मैं सुना, पर उससे ज़्यादा कुछ नहीं। आपने बोला मैंने सुना, आपको जो करना है आप कीजिए। कोई अगर आके हमको बोले, बहुत ज़्यादा अगर बोलने लगे तो आपको बुला के मुझे बोलना पड़ेगा, वरना आप करना शुरू कीजिए। সেই শুরু হলো। তারপরে মানে খুব ফুল ফর্মে কাজ করলাম আমি রিটায়ার করার পর। কিন্তু 96 সাল থেকে আমি মোটামুটি থামিনি, কিছু না কিছু ছোটো ছোটো কাজ করতে থেকেই। প্রথম ছবি কবে করলে? প্রথম ছবি কোনটা ছিল বলো তো, ঋতু ডাকলো কি, প্রথম ছবি কিন্তু মনে পড়ছে না এই মুহূর্তে, বোধ হয় ঋতু ডাকলো। জানো, একদিন ফোন করে বলল যে তুই কালকে আমার অফিসে চলে আয়। কোন ছবি? আবহমান। আবহমান। সেই আমি যতগুলো বলে যে কটা ছবি করেছি, খুব ভালো ভালো জায়গায় ছবি করেছি। হ্যাঁ, ঋতু, তারপরে টনির কাজ করলাম, অনিরুদ্ধ, অন্তহীন, ভালো ভালো কাজ করেছি। হ্যাঁ, দুটো চরিত্রই খুব ভালো, কিন্তু ওই ভয় ভয় করেছি জানো। কিন্তু যাই হোক, ভয়কে জয় করে যে করেছে, তাই এত ভালো ভালো চরিত্রগুলো আমরা দেখতে পেয়েছি। সিরিয়ালও তো করেছিলে? সিরিয়াল অনেক করেছি, অনেক সিরিয়াল করেছি। আর শেষে আর করছো না? এখন আমার চলছে সিরিয়াল, শুভ বিবাহ বলে সিরিয়াল চলছে অ্যাক্রোপলিসের। আচ্ছা। আর কোনোদিনও বসিনি, আমার মানে আজকে এখন কাজ করছি না, তাই ভাবছি 2 মাসের বাচ্চাকে রেখে তুমি এমএ পড়তে গেছো। আমার খুব সুবিধা হয়েছিল, শাশুড়ি এখানে, আর তো যৌথ পরিবার, জেঠিমা তার মানে আমার যা রয়েছে, বড় পরিবার সেখানে। আর তাছাড়া 10 নম্বরে আমার শ্বশুরবাড়ি, আর 19 নম্বরে তখন মা বাবা এসে থাকেন। তো রাস্তার এপারে ওপারে 2-3টে বাড়ি একেবারে, আমার কোনো অসুবিধা হয়নি। আমি না দেখেছি একজন ওপরওয়ালা আছেন যিনি আমাকে খুব সারাক্ষণ কোলে নিয়ে ঘোরেন, যেখানে যেখানে যা করতে গেছি উনি আমায় কোলে করে করে নিয়ে গেছেন, এবং সব দরজাগুলো খুলে করে, প্রথমে মনে হচ্ছে ওরে বাবাটা পারবো, এটা হবে, তারপর দেখেছি দরজা খুলে গেছে। সুতরাং 2টো বাচ্চা, তারপরে আবার হ্যাঁ, তো 2টো বাচ্চার মাঝখানে অনেক গ্যাপ, 10 বছর পরে, তখন যখন সৌনক হয়েছে তখন আমি ঠিক আছে, সব ঠিক আছে। শ্রেয়া ছোট ছিল তখন, অসুবিধা হয়েছিল। হ্যাঁ, মানে একদম 2 মাসের বাচ্চাকে রেখে এমএ পড়তে যাওয়া, তখন মানে চিন্তা হতো না, মানে মাদার ইনস্টিংক্ট যেটা আমাদের, ফাদার ইনস্টিংক্ট কতটা হয় জানি না। শোনো, চিন্তা হতো, এসব কথাগুলো বললে না ভীষণ পোশাকি শোনাবে কিনা জানে, এখন অনেক কিছু মনে নেই, কিন্তু এখন আমার যেটা মনে হয় সেই বয়সটা তো অন্যরকম। এখন তো আমি যে বয়সে এসেছি তখন এইসব চিন্তা ভাবনা, হ্যাঁ এটা ওটা। আর এই সময় তোমরা যারা, এই সময়কার ছেলে মেয়ে তোমরা যারা, তোমাদের না খুব ছোটোবেলা থেকে বড় করে দেওয়া হয়। আমাদের প্রথমত শৈশবটা আমরা অনেক দিন পেয়েছি, আমাদের তরুণী বয়সটাও আমরা অনেক দিন পেয়েছি, আর সেটা
মনের এর থেকে, বুঝেছো, মানে অত ভাবনা চিন্তা নেই, চলো চলছি আর কি করছি। তো সেই তো চারিদিকে আছে লোকজন, খুব যে ভেবে মরছি বাবা কী করছে এই হচ্ছে। তবে দূরদর্শনের আমি বলছি, চৈতালি তোমাদের একটা ইন্টারভিউ দিয়ে গেছে, তাতে বোধহয় বলেছে আমার মনে হলো, দূরদর্শনে তখন তো ছোট্ট একটা ট্রান্সমিশন, 6:30 সন্ধ্যে 6:32, আর ওদিকে 9:30 আজকের অধিবেশন এখানেই শেষ হলো, নমস্কার, এটা বলে শেষ করতে হতো। এর মাঝে 2-3 বার অ্যানাউন্সমেন্ট থাকতো। আমি ওই যে সন্ধ্যে 6:32, তারপরে সন্ধ্যে 7:30টার নিউজ, সেই সময় একবার আসতে হবে। এই যে মাঝখানের সময়টা আমি একবার শাঁ করে ট্যাক্সি করে এসে শ্রেয়াকে দেখে নিয়ে চলে যেতাম, একবার বাড়ি এসে চলে যেতাম। খুব রিস্ক নিয়েছি, খুব। এবং যখন হয়েছে অনুষ্ঠান প্রচারের বিঘ্ন ঘটায় দুঃখিত এসেছে, তখন কিন্তু অ্যানাউন্সারকে এসে বলতে হয় যে আমাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছিল, তা কিছু একটা বলতে হয়। আমি তো নেই তখন, আমি তো বাড়ি চলে এসে এই বকুনিগুলো খেতাম, খুব বকুনি খেতাম, কিন্তু এই সমস্তগুলো করেছি, অনেক নিয়ম ভেঙেছি, কিন্তু খুব আনন্দ করে কাজ করেছি। তোমার কথা শুনেই মনে হচ্ছে যে তুমি জীবনে এত যা করেছো এত খুশি মনে করে, খুব খুশি হয়ে কাজ করেছি, খুব খুশি। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এই এত গল্পের মধ্যে আমার একটা জায়গায় মনে হচ্ছে যে একটা অসম্পূর্ণ গল্প রয়ে গেছে, সেটা হচ্ছে কণিকা বন্দ্যোপাধ্যায়, মোহরদি, যার বাড়িতে তুমি 10 মাস ছিলে। শোনো, মোহরদি সম্বন্ধে যদি শুনতে চাও তাহলে আমাকে নিয়ে তোমাকে 2টো পর্ব করতে হবে, তাই না? আমি করব, কিন্তু আমি শুনেছি 2টো বিষয় নিয়ে, 2 মহিলা, মানে একজন তোমার মা, একজন মোহরদি, দুজনকে নিয়ে আমি আবার করতে চাই। কিন্তু এখন যদি একটু ছোট্ট করে বলো যে তোমার মোহরদি, তারপর ওদিকে যমুনাদির কাছে বাটিক শিখতে যেতাম, জানো, কলা ভবনে, এসব অনেক গল্প, অনেককেই ছুঁতে পারলাম না গো, অনেককেই ছোঁয়া গেল না, কিন্তু হ্যাঁ মোহরদি সম্বন্ধে একটু আমি ছুঁয়ে যাই। যে আমার সঙ্গে মোহরদির থাকাকালীন সেটা বলবো না, মোহরদির কাছে শোনা গুরুদেবের সময়কার গল্প, কি বলবো বলো, তোমার যেটা বলতে ইচ্ছে করছে সেটা বলো। তাহলে আমি মোহরদির সম্বন্ধে 2টো ছোট্ট বলি। একটা, সেই সময় মোহরদি খুব ছোট, শান্তিনিকেতনে থেকে অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার শুরু হবে, সেখান থেকে একটা লিঙ্ক আর কি হবে, সেটার ওপেনিং। তো গুরুদেব, তখন মোহরদির 15 বছর বয়স, গুরুদেব একটা গান লিখেছিলেন সেই সময়, বর্ষা মঙ্গল উপলক্ষেই গানটা লিখেছিলেন, কিন্তু মোহরদিকে দিয়ে সেই গানটা গাওয়ালেন। আর সেই সময়টা যতদূর আমার মনে পড়ছে, মোহরদির জন্মদিন ছিল এই সময়টা। সেই গানটা হলো ওগো তুমি পঞ্চদশী, আর মোহরদি সেটা 15 বছরের জন্মদিন, মোহরদিকে দিয়ে ওই গানটি গাওয়ালেন। পরে কলকাতায় 1937 বোধ হয়, যতদূর আমার মনে পড়ছে, ছায়া সিনেমায় এটা হয়েছিল, বর্ষামঙ্গল হয়েছিল, তখনও মোহরদি এই গানটি গেয়েছিলেন, শৈলজাদা গাইয়েছিলেন মোহরদিকে দিয়ে। এইটা একটা মোহরদি আমাকে বলেছিলেন। আর আমার মোহরদির সম্বন্ধে যে গল্প, নানান অভিজ্ঞতা। হ্যাঁ, একটা ঘরে, মোহরদির বাড়িতে 2টো বড় বড় ঘর ছিল। একটা ঘর বইয়ে ঠাসা, একদম বই, চারিদিকে দেওয়াল দেখা যেত না, শুধু বই, আর সেই বইগুলোর মাঝখানে একটা সরু তক্তপোষ, সেই তক্তপোষে বীরেন্দা শুতেন, মোহরদির স্বামী বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর একটা বড় ঘর, সেখানে একটা পালঙ্ক ছিল, সেই পালঙ্কে আমি আর মোহরদি শুতাম। আর ভেতরে একটা সরু মতন ফালি ঘর ছিল, সেখানে গোরাদা থাকতেন, গোরা সর্বাধিকারী, পুত্রসম মোহরদির। তো আমি আর মোহরদি তো এমনিতে যখন আশ্রমে ক্লাস করছি, তখন মোহরদি কিন্তু মোহরদি, তখন কিন্তু আমি বাড়িতে থাকি বলে বাড়ির মেয়ে মোটেই নই। কিন্তু বাড়িতে যখন থাকতাম, খাটে শুয়ে যখন দুজনে ঘুমোতাম, তখন মোহরদির অনেক গল্প। তো সেই মোহরদির সেই গল্প নিয়ে পরে তোমাদের সঙ্গে একটা অনুষ্ঠানে আমি বসবো। কিন্তু কলকাতার একটা গল্প বলি। মোহরদির খুব ইচ্ছে হলো, আমার শ্বশুরমশাই আর মোহরদি খুব ছোটোবেলাকার বন্ধু, মানে তখন তাদের টিনেজ বলি যেটাকে আমরা ইংরেজিতে, সেই সময় থেকে বন্ধু। আমার মোহরদি আমার শ্বশুরমশাইকে প্রথম শান্তিনিকেতনে নিয়ে যান। তো তাই জন্যে ওই ছোটোবেলাকার বন্ধুত্ব তো খুব একটা দাবি ছিল, মানে শুভদার উপর একটা মানে লড়কে লেঙ্গে এরকম একটা ছিল দাবি। তো হঠাৎ মোহরদির হলো, আমাকে, আমার শ্বশুর শাশুড়ির বিয়ের 25 বছর ছিল, তো বাবা মাকে একটা কিছু গয়না কিছু করিয়ে দিয়েছিলেন। মোহরদি সেই সময় কলকাতায় এসেছেন রেকর্ডিং করতে। শুভদা, আমার জন্যে কী হবে আনা, তাহলে আমি কিছুতেই দেবো না, ওটাও আমি হতেই দেবো না, ওটা আমার জন্যে আমাকে একটা কিছু দিতে হবে। কি দিতে হবে না, আমাকে একটা হীরের
দুল, ছোট্ট কানের হীরের দুল করে দিতে হবে না। হঠাৎ হীরের, আর আমাদের সময় না, ওই সময়টা যে কথাটা বলছি, আমার বিয়ে হয়েছে ঠিক 70s শুরুর দিকে, অত হীরে টিরে নিয়ে অত মাথা ব্যথা কারোর ছিল না। হঠাৎ হীরের দুল কেন? না, আমি দেখেছি আক্তারি বাই ওই স্টেজে বসে যখন গান করেন, লাস্ট রোতে বসে ওনার গান শুনে ওটা ঝিলিক দেয়, ওইখানে স্টেজ থেকে ওটা ঝিলিক দেয়। আমার ওরকম দুটো করে দিতে হবে, তবেই আমি রুবিরটা করতে দেবো। রুবি মানে আমার শাশুড়ি, তবেই রুবির হার হবে, আমাকে ওটা দিলে তবেই রুবির হার হবে। তো সে তো তার দাবি একদম। তো সেই হীরের হলো, তো সেটা পরে মোহর দিয়ে, তখন বঙ্গ সম্মেলন কলকাতায় হতো। বঙ্গ সম্মেলনতে রবীন্দ্র সদনের মোহরদির একক অনুষ্ঠান সেদিন, বঙ্গ সম্মেলন না, একক অনুষ্ঠান মোহরদি গাইতে গেছে না, একদম প্যাকড হল। আমি একটা মাঝামাঝি জায়গায় বসে শুনছি মোহরদিকে, আমি নিয়ে একজন কেউ মোহরদির সঙ্গে থাকতো, তো আমি নিয়ে গেছি সেদিন মোহরদিকে। মোহরদি বসে গান, কী যে গান গেয়েছিল সেদিন আমি বলতে পারি না, মানে প্রাণ দিয়ে মোহরদি সেদিন গান গেয়েছে। গান শেষ হয়ে গেছে, সব মোহরদিকে, তো ক্যামেরা, তারপরে প্রেস, তারপরে এমনি দর্শক সব ঘিরে ধরেছে মোহরদিকে। সবাই কত কি বলছেন। মোহরদি আর ভীষণ লাজুক ছিলেন মোহরদি, হ্যাঁ বলছেন, মানে ভীষণ অপ্রস্তুত হতেন মোহরদি আর কি। জনসমাবেশের মধ্যে মোহরদি ভীষণ অপ্রস্তুত হতেন। আর মোহরদি না একটা আকুল হয়ে এরকম করে খুঁজে চলেছেন, কিছু একটা খুঁজছেন। আমি বুঝতে পেরেছি মোহরদি আমায় খুঁজছেন, মানে আমি আছি কি না। তখন আমি ওই রবীন্দ্র সদনের যে রোগুলো, ধরো মাঝামাঝি রোয়ের মাঝখান থেকে আমি হাত উঁচু করে বললাম আমি আছি। তো যখন দেখেছেন হাত তুলেছি আমি আছি, তখন আমাকে ডাকলেন। তো আমি কাছে গেছি, আমি আছি, কাছে ডাকছে। কত লোক কত প্রশ্ন করছে, আমি কাছে কি বলছেন, ঝিলিক দিচ্ছিল। এই হলো মোহরদি। মানে চিরকাল মোহরদি কিন্তু তরুণী মোহরদি রয়ে গেছেন। একটা বয়সে গিয়ে, পরিণত বয়সে গিয়ে আর তো মানুষকে যেতেই হবে, তখন অনেকখানি বয়স হয়েছে, কিন্তু তরুণী মোহরদি কিন্তু চিরকাল ছিলেন। কি ছেলে মানুষই, এবং কি বলবো আর মোহরদির কথা আমি বলতে পারি না। কি দারুণ। আরও গল্প শুনবো, এবং একটা এপিসোডে আমরা সত্যি মন ভরেনি আমাদের, আমার মনে হয় যে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদেরও মনটা ভরেনি। তাই আমরা, আচ্ছা আমি যেটা শুনলাম যে একটা লাস্ট্রাদা থেকে বইয়ের জন্য প্রচন্ডভাবে চেষ্টা চলছে, সব কথা বলে ফেললে। হ্যাঁ, সুমিতা সামন্ত, সে আমাকে অনেক দিন ধরে আমাকে বলছে তোমার লেখা উচিত, তুমি লেখোনি তো আগে কোনো? আমি খুব নির্লজ্জ মানুষ, বুঝেছো? মানে সুমিতা আমাকে এতবার বলেছে, এবং এখনও যে বলে চলে, সেটা সুমিতাকেই আমি বলবো যে মানে নমস্কার যেও বলেছ। আমি যদি হতাম সুমিতার জায়গায়, আর সুমিতা যদি হতো শাশ্বতী, তাহলে আমি তার ধারে পাশে যেতাম না। এতবারও এত ভালোবেসে আমাকে বলেছে, কিন্তু আমি বলি হ্যাঁ হ্যাঁ লিখবো। এবার প্রথমত সময় গুলিয়ে উঠতে পারি না, এবং এই কথাটা বললেই আমার শান্তিনিকেতনের আবার আমার শিক্ষকদের কথা মনে পড়ে যে সময় নেই বলো না, সময় সব কিছুর আছে, তুমি বসো না। তাই ছোট ছোট করে যে লিখে রাখিনি তা না, এরকম অনেক আছে। সুমিতাকে আমি দেবো, সুমিতা তুমি আমি দেবো, আর একটু সময় দাও। তাই পুরো গল্প আমরা শুধু শোনার জন্য না, পড়ার জন্য রেখে দিচ্ছি, এবং খুব তাড়াতাড়ি আশা করি যাতে লাস্ট্রাদাতেই বইটা বেরোয়। তোমার এত গল্প, এবং তুমি যেহেতু একদম সঙ্গে ছিলে, তো এই গল্পগুলো, এবং আমাদের লাস্ট্রাদাতে মোহর বলে একটা বইও আছে, সেটার খুব ভালো মানে চাহিদা। তো আমার মনে হয় যে এই তোমার লেখাগুলো, এবং তুমি যেভাবে শান্তিনিকেতনকে বিশ্লেষণ করলে, ছোট্ট টুকরো শান্তিনিকেতন, আমি কিছুই পারলাম না গো, কিছুই বিশ্লেষণ কিন্তু আমার কাছে তো এগুলো মনে হচ্ছে যে আমি সেই দুনিয়ায় সেই সময় পৌঁছে গেলাম তোমার সঙ্গে। চলো এবার একটু আমরা আগুনে ঝাঁপ দিই, র্যাপিড ফায়ার রাউন্ড। এইটা কি বড্ড ভয় পাই। হ্যাঁ, এত তো ভাষা শিখেছো, প্রিয় ভাষা কি তোমার? বাংলা। প্রিয় নৃত্যশিল্পী? অনেকেই আছেন জানো, খুব রিসেন্টলি সোনাল মানসিংয়ের নাচ দেখছিলাম, কি অপূর্ব এখনও, কিন্তু একজন কাউকে বলতে পারবো না, আমি যাদের কাছে শিখেছি তাদের। এবং আসলে যা কি বলবো, এখনও কিন্তু আমি বলবো যে অনেকে ছোটরাও, আমি সোশ্যাল মিডিয়ার এতে দেখি কিছু কিছু গ্রুপ নাচছে। একজন প্রিয় নৃত্যশিল্পী বলা, সংযুক্তা পানিগ্রাহী, ভীষণ ভালো লাগতে, সোনাল মানসিং খুব ভালো লাগে। এবার খাবার, আলু পোস্ত, আমটি আর পাস্তা, কোনটা তোমার প্রিয়? পাস্তা একেবারেই নয়। তাই? আমটি। আচ্ছা, কলকাতা না শান্তিনিকেতন? শান্তিনিকেতন। এখনকার শান্তিনিকেতন ভালো লাগে? হ্যাঁ, আমার শান্তিনিকেতন সবসময়ই ভালো লাগবে,
শান্তিনিকেতন তো আমার মা। শান্তিনিকেতন নিয়ে যে এখন এই যে কথাগুলো ওঠে যে এখনকার শান্তিনিকেতন, সেটা হচ্ছে এখন যারা গিয়ে শান্তিনিকেতনকে কীভাবে দেখছেন সেটা তাদের ব্যাপার। আমার কাছে আমার শান্তিনিকেতন আমারই শান্তিনিকেতন। ওই কালো বাড়িগুলো বোধহয় আর নেই, আমার যতদূর ধারণা আছে কিনা জানি না। সঙ্গীত ভবনের সামনে কালো বাড়ি তো আছে, আমি জাস্ট যে লাস্ট দেখেছি আছে। একা নির্বাসনে গেলে কি বই নিয়ে যাবে সঙ্গে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। এই তো হয়ে গেল 5টা প্রশ্ন শেষ। এবার তোমার একটা কিছু মানে গান তো শোনা হলো না, তুমি তো গান গাইতে চাও। গান আমি শোনা, একটা সময় আমি সঙ্গীত শিল্পীই ছিলাম, আর কিছুই করতাম না। সঙ্গীত আকাশবাণীর সঙ্গীত শিল্পী ছিলাম। সেটা এখন নিজেকে যখন বলি, কথাটা যখন উচ্চারণ করি, আমার নিজেকে মানে সব থেকে বড় কি বলবো আর হাস্যকর মনে হয় কথাটা। কিন্তু যে কোনো কারণেই হোক, অ্যাসিডিটি বা কিছুর জন্য আমার গলাটা না একদম চলে গেছে। গান আর সুর ধরেই রাখতে পারি না, গান গাইতে পারি, তা না তো আমি আপনাদের নিশ্চয়ই গান শোনাতাম। আর এই বয়সে এসেও আমি এখনও নাচতে ভালোবাসি, আমার হাঁটু দেয় না, কিন্তু তবুও প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায়, কিন্তু তবুও নাচি। সুতরাং তো কিন্তু গান যেটা আমি সত্যি যেটা গাইতাম একদম গাইতে পারি না। ঠিক আছে, আমরা তোমার যেটা পড়ছিলে সেটাই শুনবো। কি সুন্দর। আচ্ছা, তাহলে আমি একটা সেই আবার সেই তোমার যেটা গুরুদেবেরই একটা স্মৃতির কথা থেকেই যাই, যে এখানে আবার সেটাই ধরা পড়েছে যে গুরু শিষ্যের সম্পর্কটা কীরকম ছিল। আসলে না, মানুষের সম্পর্কটা আমার কাছে ভীষণ বড়, সবার কাছেই, আমার কাছে আজকে ভীষণ খুব বড় হয়ে আসে আমার কাছে। মানুষকে যত আপন করে নিতে পারবে, যত কাছে টানতে পারবে, ওইটাই কিন্তু ওই যে কি বলবো, কাছে পাওয়া। আর তো কিছুই থাকে না, সবই ফেলে চলে যেতে হবে। কিন্তু ওই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে যে ভালোবাসা, সেইটাই থেকে যায় মানুষের অনেক দিন পর্যন্ত, সেইটাই থেকে যায়। এবং সেটার মধ্যেই আনন্দ। যে বলে না, আনন্দকে খুঁজে নাও, আনন্দকে খুঁজে নাও। আনন্দ তো চারিদিকে আছে, এবং মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা মানুষকে। তো আমি সেইটা একটুখানি পড়ি, যে আবার শৈলজাদার কথাতেই যাচ্ছি। লিখছেন, বন্ধু সুধীরচন্দ্র করের সঙ্গে আমার একটা মজার খেলা ছিল। গান রচনা করে গুরুদেব যখন চিরকুটটি আমায় দিতেন, তখন আমি পাশের দপ্তরে বসা সুধীরবাবুকে সে গানের কথাটা একবার দেখিয়ে দিতাম, এবং সঙ্গে সঙ্গে তার ফলও হতো। একটুখানি চিট করে একটুখানি লাগিয়ে দেওয়া, বুঝেছো তো, তার ফলও হতো। তিনি গুরুদেবের কাছে গিয়ে দাবি করতেন, আমাকেও কবিতা দিতে হবে। ওর জাঁক হয়েছে খুব বেশি, ওর মানে শৈলজাত, ওর জাঁক হয়েছে খুব বেশি, ওর জাঁকে আমি আর পারছি না, জাঁক ভাঙতে হবে। ওকে একটা গান দিয়েছেন, আমাকে আরও বেশি কবিতা দিতে হবে। মাঝে মাঝে গান ও কবিতার ঘাত প্রতিঘাতের তাড়নায় গুরুদেব এত ক্লিষ্ট হতেন যে বলতেন, আমাকে তো লোকে বিশ্বকবি বলে থাকে, সেটাই তো আমি জানি, কিন্তু আমার মতন অসহায় কবি এই বিশ্বে আর কে আছে বলে আমি জানি না। আমার এক পাশে এক ফরিদপুরি বাঙাল, আর এক পাশে এক ময়মনসিংহী বাঙাল, তারা একজন চান কবিতা আর একজন চান গান। তো এইটা আমি এই জন্য একটু ছোট্ট করে পড়লাম। তো আচ্ছা, পরে যাচ্ছি। সোজাসুজি কিছু না বলেও অনেক সময় আভাসে ইঙ্গিতে গুরুদেবকে গানের দাবি জানিয়ে এসেছি। যেমন একদিন আকাশে খুব কালো মেঘ করেছে, জোরে বাতাস বইছে, গুরুদেবের ঘর থেকে বেরিয়ে আমি বাড়ির দিকে ফিরছি। ইচ্ছে করেই গুরুদেবকে শুনিয়ে বললাম, কি মেঘের ঘটা, কি বাতাস বইছে, মনে হচ্ছে যেন শূন্যে উড়িয়ে নিয়ে যাবে। গুরুদেব শুনতে পেলেন ঠিকই, বললেন, বাড়ি যাচ্ছ, যাও, এসব কথা আমি শুনছি না। আমি আবার ঘরে ঢুকে বললাম, আপনাকে শোনাবার জন্য মোটেও আমি বলিনি। উনি বললেন, বুঝেছি, তুমি বাড়ি যাও, ওইসব গান টান আমি লিখতে পারবো না। আমি তখন পা ছুঁয়ে প্রণাম করে বললাম, ঠিক আছে, কিন্তু গান যদি আসে তাহলে জেদ করে থাকবেন না, বলে চলে এলাম। বিকেলে গুরুদেব ডেকে পাঠালেন, হাতে একটা কাগজ ধরালেন, মনোমর মেঘের সঙ্গীত। সুতরাং মানে এই যে গুরু শিষ্য এবং শিষ্য জানতেন যে সম্পর্ক, আমি তাই বলি যে এরা কাদের পেয়েছেন, এদের পাশে, এদের কাছে, কোলের কাছে বসে এরা বড় হয়েছেন, শিখেছেন, বুঝেছেন, দেখেছেন, অনুভব করেছেন। আমরা আবার তাদের কাছ থেকে আমরাও পেয়েছি। যাই হোক, আমার মনে হয় আজকের এপিসোডটা আমরা যেভাবে সুন্দর গল্প শুনতে মানে আমরা বহু এপিসোড করছি যেখানে মন খারাপ হয়ে যাচ্ছে, আজকের এপিসোডটাতে জাস্ট মনটা ভালো করে দিলে তুমি শাশ্বতী দি, মানে এত যে ভালো লাগলো। আর আমি ওই জন্য আর কোনো
মানে অনেক কিছু জানার ছিল কিন্তু আমি জানতে চাই না। গুরুদেব এবং তার গল্প এবং শান্তিনিকেতন আমাকে এত শান্ত করলো, আমার মনে আমার ভিউয়ার্স যারা শুনছেন তাদেরও মনটাকে শান্ত করবে এবং ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। আবার একটা এপিসোড করবে, এটা কিন্তু তোমার কাছে বায়না করে রাখলাম আমি। আর সেই এপিসোডে কিন্তু আরো মোহরদি, তোমার মা, তোমার ছোটবেলা আরো গল্প শুনতে চাই। ভালো থেকো। আজকের এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। খুব ভালো লাগলো আমার। শেষ করার আগে তোমাকে কিছু গিফট দিতে চাই। সেই গিফট, আবার গিফটও আছে, খাবারও আছে, গিফটও আছে, শান্তিনিকেতনের গল্প আছে, খাবার আছে, গিফট আছে, আর কি চাই। তোমার জন্য আছে প্রতিক্ষণের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার। বই কিনতে পারবো। হ্যাঁ, রাইভাল ফিটনেস স্টুডিওর তরফ থেকে আছে ইয়ারলি প্যাকেজের উপর 20% ডিসকাউন্ট ভাউচার। লাস্টাদার তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। ডেজের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। আর আমার তরফ থেকে, আওয়ার বৈঠকের তরফ থেকে আছে 1000 টাকার একটা মানে ভাউচার। আরেকটা আছে, কত কি পেয়েছি বাবা, এই তো অনেক টাকা। টাকা নয়, এগুলো হচ্ছে ভালোবাসা সবার তরফ। তুমি আরো বই পড়ো। ওরে বাবা, এটা অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে আছে গিফট হ্যাম্পার একটা। কত কিছু। বাহ, অনেক অনেক বিকেলের আমার চা খাওয়ার জিনিস হয়ে গেল। হ্যাঁ, আজকে তাহলে এখানে অনুষ্ঠান শেষ করছি এবং আবার একটা নতুন অনুষ্ঠান করব বলে জায়গা রেখে দিচ্ছি, বায়না করে রাখছি যে আমরা আবার একদিন বসবো আড্ডা দিতে এবং খাওয়া দাওয়া। সেটাই আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে আমি এটাকে আর অনুষ্ঠান আখ্যা দিতে চাইছি না। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, শান্তিনিকেতনে পড়তে গিয়ে প্রথম কার বাড়িতে ছিলেন শাশ্বতীদি? উত্তরটা নিচে দেওয়া মেল আইডিতে তাড়াতাড়ি পাঠিয়ে দিন।